প্রতিবাদের আওয়াজে মুখরিত উত্তাল এক শহরে হঠাৎ করেই হারিয়ে যায় সহজ সরল একটা মেয়ে। তাকে খোঁজার দায়িত্ব পড়ে শহরের পুলিশ অফিসারদের উপর। তাকে খুঁজতে গেলে দেখা যায় সহজ সরল এই মেয়েটাই পরিকল্পনা করেছে ভয়ানক এই মার্ডারের। কিন্তু দুর্ভাগ্যবশত তার পরিকল্পনা তার উপরেই ভারী পড়ে যায়। রহস্যের উন্মোচন করতে গিয়ে পুলিশেরাই জড়িয়ে যায় একের পর এক রহস্যের গোলকধাঁধায়। বলছিলাম ক্রাইম থ্রিলার সিরিজ সুডালের কথা। সম্প্রতি এই সিরিজের সেকেন্ড সিজন রিলিজ হয়েছে। সেকেন্ড সিজন এক্সপ্লেইন করার আগে খুব সংক্ষেপে ফার্স্ট সিজনের স্টোরি মনে করিয়ে দিতে চাই। আশা করছি ধৈর্য সহকারে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন। সঙ্গে আছি আমি নুসরাত জাহান। ভারতের তামিলনাড়ুর এক ছোট্ট শহর সাম্বালোর। এই শহরে একটা সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকরা ন্যায্য মজুরি আদায়ের জন্য ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। তাদের প্রতিহত করতে ফ্যাক্টরির মালিক ত্রিলোক শহরের চিফ ইন্সপেক্টর রেজিনাকে নিয়ে ফ্যাক্টরিতে পৌঁছায়। ত্রিলোক শ্রমিকদের হুমকি দিয়ে বলে, যদি তোমরা কাজে না ফিরে এভাবে প্রতিবাদ করতে থাকো তবে আমি তোমাদের বাদ দিয়ে নতুন শ্রমিকদের নিয়ে আসব। একথা শুনে শ্রমিক ইউনিয়নের লিডার শানমুগাম ক্ষুব্ধ হয়ে জবাব দেয়, যদি আপনি এমন কিছু করেন তবে আমরা পুরো ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেব। তার কথা শুনে ত্রিলোক সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। শ্রমিকদের সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়। এই সংঘর্ষে শ্রমিকরা গুরুতর আহত হয়। শানমুগাম লড়াই শেষে সে ক্লান্ত শরীর আর ক্ষুব্ধ মন নিয়ে বাড়িতে ফিরে যায়। সে লিটার পরিবারে বর্তমানে ছোট মেয়ে আর নীলা ছাড়া আর কেউ নেই। তার স্ত্রী পরিবার ছেড়ে একটা আশ্রমে চলে গেছে, আর তাদের বড় মেয়ে নন্দিনী অন্য একটা শহরে সেটেল হয়েছে। সেখানে সে আইটি সেক্টরে জব করে। এছাড়া তার ছোট ভাই গুনা এবং তার স্ত্রী সেলভিও আছে, তবে তারা আলাদা বাড়িতে থাকে। এবার পুলিশের সিআই রেজিনার ব্যাপারে জানা যাক। রেজিনার পরিবারের সদস্য বলতে তার হাজব্যান্ড এবং একমাত্র ছেলে আধিশ্যাম। রেজিনা যেমন পুলিশ অফিসার, তেমনি তার হাজব্যান্ডও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। ঘুষের টাকা মিলিয়ে দুজনের ইনকাম বেশ বড় অঙ্কের। রেজিনার আরও একজন কাছের মানুষ আছে, যাকে সে নিজের ছেলের মতোই মনে করে। সে ব্যক্তিটা হচ্ছে সাব ইন্সপেক্টর সাকারাই। আজ সাকারাইয়ের এঙ্গেজমেন্ট প্রোগ্রামে রেজিনা ইচ্ছে মতো ড্রিঙ্কস করে, তাই প্রোগ্রাম শেষে সাকারাই নিজের রেজিনাকে বাড়িতে পৌঁছে দেয়। সে সময় রেজিনার ছেলে আধিশ্যাম সাকারাইকে জানায় আজ রাতে সে বন্ধুদের সাথে শহরের বাইরে ঘুরতে যাচ্ছে। এরপর সাকারাই যখন নিজের বাড়িতে ফিরে যায় তখন তার কাছে খবর আসে সিমেন্ট ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি হলেও কোনো মানুষের মৃত্যু হয়নি। আগুন লাগার ঘটনায় ত্রিলোক শ্রমিক ইউনিয়নের লিডারকে দোষারোপ করতে শুরু করে, কিন্তু ত্রিলোকের বাবা মুকেশ সেই অভিযোগ মানতে চায় না। এই ঘটনার পরের দিন সকালে সে জানতে পারে তার মেয়ে নীলা বাড়ি থেকে নিখোঁজ। শানমুগাম চারদিকে খোঁজ খবর করতে থাকে। সে তার বড় মেয়ে এবং স্ত্রীর কাছেও জানতে চায় নীলা তাদের কাছে গিয়েছে কিনা। তারা জানায় নীলা তাদের কাছে যায়নি। অন্যদিকে ত্রিলোক রেজিনার কাছে গিয়ে প্রেশার দিতে থাকে যাতে সে ফ্যাক্টরিতে আগুন লাগানোর দায়ে শানমুগামকে অ্যারেস্ট করে। রেজিনা তার ফোর্স নিয়ে গিয়ে শানমুগামকে অ্যারেস্ট করে। শানমুগামের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ না থাকায় পুলিশ তাকে নিজে থেকে স্বীকারোক্তি দেওয়ার জন্য প্রেশার দিতে শুরু করে। এর মাঝে সে তার বড় মেয়ে নন্দিনী পুলিশ স্টেশনে পৌঁছায়। নন্দিনী শানমুগামের সাথে দেখা করতে চাইলে পুলিশ তাকে বিভিন্ন অজুহাত দেখিয়ে দেখা করতে দেয় না। রাতের বেলা রেজিনা সাকারাইকে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে বলে, যাতে শানের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় না করা যায়। ফুটেজ চেক করার সময় সাকারাই খেয়াল করে একটা লাল রঙের গাড়িতে করে কেউ নীলাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। পরদিন সকালে সাকারাই এই কথা রেজিনাকে জানায়। রেজিনা ডিসিশন নেয় সে নীলাকে উদ্ধার করবে। এদিকে ত্রিলোকের বাবা মুকেশ শানকে জেল থেকে ছাড়িয়ে নেয়, কারণ ত্রিলোকের বাবা জানে শান একজন বিশ্বস্ত কর্মচারী। ফ্যাক্টরি শুরু হওয়ার পর থেকে সে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে। কিন্তু ত্রিলোক তার বাবার উপর রেগে যায়। সে রাগারাগি করে বলে, শানকে ছেড়ে দেওয়া একদম ঠিক হয়নি। শান অপরাধী প্রমাণিত হলে আমরা ইন্স্যুরেন্সের মোটা অঙ্কের টাকা পেয়ে যেতাম। ওই সময় বাড়ির বাইরে ফায়ার ডিপার্টমেন্টের অফিসার কোঠানটা বসেছিল। কোঠানটা ত্রিলোকের সমস্ত কথা শুনে বলে সে ইনভেস্টিগেশন করে আগুন লাগার কারণ খুঁজে বের করবে। সবকিছু ঠিক থাকলে তবেই ত্রিলোক ইন্স্যুরেন্সের টাকা পাবে। অন্যদিকে সাকারাই ও রেজিনা অনেক চেষ্টা করেও নীলার কোনো খোঁজ পায় না। সাকারাই নীলার টিউশন ক্লাসের কিছু ছেলেদের কাছ থেকে জানতে পারে একটা ছেলে নীলাকে সবসময় ডিস্টার্ব করত। এই বিষয়ে সবচেয়ে ভালো জানে নীলার বেস্ট ফ্রেন্ড মালার। তাই রেজিনা তার টিম নিয়ে মালারের বাড়িতে যায়, কিন্তু মালার পুলিশের সঙ্গে কথা বলতে রাজি হয় না। রাত্রিবেলা পুলিশ খেয়াল করে মালারের বাবা মালারকে নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে। সন্দেহ হয়, পুলিশ ওদেরকে রাস্তার মাঝে আটকে দেয়। এর মাঝে নন্দিনীও চলে আসে। মালারকে জিজ্ঞাসাবাদ করার পর রেজিনা, নন্দিনী ও সাকারাইকে জানতে পারে নীলাকে যে ছেলেটা বিরক্ত করে সে আসলে সিআই রেজিনার ছেলে আধিশ্যাম। সবাই সন্দেহ করে আধিশ্যাম নীলাকে কিডন্যাপ করেছে, কিন্তু রেজিনা সেটা মানতে চায় না। রেজিনা আধিশ্যামকে কল করার চেষ্টা করে, কিন্তু কল কানেক্ট হয় না।
রেজিনা সাকারাইকে সে স্থানে পাঠায় যেখানে আধিসাম এবং তার বন্ধুরা ঘুরতে গেছে। সাকারাই ঘটনাস্থলে পৌঁছালে সেখানে নন্দিনীকে দেখতে পায়। নন্দিনী পুলিশের উপর ভরসা করতে পারছিল না, তাই সে নিজেই নীলাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সাকারাই এবং নন্দিনী দুজন মিলে ওদেরকে খুঁজতে থাকে। একটা পর্যায়ে ওরা আধিসামের কয়েকজন বন্ধুকে খুঁজে পায়। আধিসামের বন্ধুরা জানায় নীলা এবং আধিসাম আসলে একে অপরকে ভালোবাসে। কেউ যেন ওদেরকে সন্দেহ না করে, তাই ওরা সবাইকে বোঝাতে আধিসাম নীলাকে বিরক্ত করে। নীলা এবং আধিসাম তাদের সম্পর্কের ব্যাপারে নিজেদের পরিবারকেও জানাতে পারেনি, কারণ রেজিনা এবং শানগুয়াম একে অপরের চরম শত্রু। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে পালিয়ে গিয়ে একসাথে নতুন জীবন শুরু করবে। যেহেতু নীলা স্বেচ্ছায় পালিয়ে গেছে, তাই নন্দিনী নিজের কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শহরে সে সময় মায়ানা কল্লাই নামক উৎসব চলছিল। উৎসবে দেবীর পূজা শেষে প্রতিমা বিসর্জনের সময় দেখা যায় নদীতে নীলা এবং আধিসামের ডেড বডি ডুবে আছে। দুজন একে অপরের সাথে শক্তভাবে জড়িয়েছিল। এই দৃশ্য সবার কাছেই খুব খারাপ লাগে। প্রথমে সবাই ভেবে নেয় ওরা আত্মহত্যা করেছে, কিন্তু পোস্টমর্টেম করলে জানা যায় ওরা সুইসাইড করেনি, বরং ওদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, মৃত্যুর সময় নীলা প্রেগনেন্টও ছিল। পোস্টমর্টেম শেষে নীলা ও আধিসামের শেষকৃত্যের আয়োজন করা হয়। ওই সময় একজন পুরোহিত এসে দাবি করে নীলার অস্থি তাদেরকে দিতে হবে। তারা সেটাকে প্রাসাদ হিসেবে গ্রহণ করবে, কারণ নীলার মৃত্যু দেবীর পূজার সময় হয়েছে। এই সময় যাদের মৃত্যু হয় তারা অনেক ভাগ্যবতী। রেজিনা এবং শানমুগাম পুরোহিতের প্রস্তাবে রাজি হয় না। যেহেতু নীলা এবং আধিসাম জীবিত অবস্থায় এক হতে পারেনি, তাই রেজিনা এবং শানমুগাম তাদেরকে একসাথে দাহ করে, যাতে তাদের আত্মা একটু হলেও শান্তি পায়। ওই দিনই সাকারাই নীলার বাড়ির আশেপাশে তার টিউশন টিচার পুষ্পারাজকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। সে নীলার বাড়ির আশেপাশে কিছু একটা খুঁজছিল। সাকারাই তাকে ফলো করলে নীলার ফোন খুঁজে পায়। নীলার ফোন চেক করে সাকারাই এবং নন্দিনী আমানি নামের একটা মেয়ের ব্যাপারে জানতে পারে। 25 বছর আগে যখন সিমেন্ট ফ্যাক্টরিটা স্টার্ট করা হয়েছিল, তখন আমানি নামের এই মেয়েটার মৃত্যু হয়েছিল। এরপর সাকারাই পুষ্পারাজকে অ্যারেস্ট করলে জানতে পারে নীলা পুষ্পারাজকে ব্ল্যাকমেল করছিল, কারণ নীলার চাচি অর্থাৎ গুনার স্ত্রী সেলভির সাথে পুষ্পারাজের অবৈধ সম্পর্ক আছে। নীলার কাছে তাদের কিছু ছবি ছিল, সেটা দেখিয়ে ব্ল্যাকমেল করে নীলা পুষ্পারাজের থেকে 2 লাখ টাকা আদায় করেছে। ঘটনা যেন আরও জটিল হতে থাকে, তাই রেজিনা ডিসিশন নেয় সে নিজে এই কেসের তদন্ত করবে। রেজিনা এবং সাকারাই পুলিশ টিম নিয়ে সেই জায়গায় যায় যেখানে নীলা ও আধিসামের লাশ পাওয়া গিয়েছিল। পাশের একটা জঙ্গলে ইনভেস্টিগেশন করলে ওরা সেখানকার একটা ছোট্ট গুহার ভেতরে প্রচুর রক্তের দাগ ও চুল দেখতে পায়। এসব দেখে ওদের সন্দেহ হয় নীলা ও আধিসামকে হয়তো বলি দেয়া হয়েছে। সেখানে ওরা ঈশ্বরান নামের একজন তান্ত্রিককে খুঁজে পায়। তার কাছে তন্ত্রবিদ্যার জিনিস 2 লাখ টাকা পাওয়া যায়। পুলিশের সন্দেহ হলে তারা ঈশ্বরানকে অ্যারেস্ট করে। এরপর সাকারাই পুরোহিতের কাছে ঈশ্বরানের ব্যাপারে জানতে চাইলে পুরোহিত জানায় সে আসলে 25 বছর আগে মৃত আমানির নিজের ভাই। এরপর সাকারাই আমানির কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে ঈশ্বরানের কাছে আসল ঘটনা জানতে চায়। ঈশ্বরান জানায় নীলা এবং আধিসাম ঈশ্বরানকে 2 লাখ টাকা দিয়ে একজনকে হত্যা করতে বলেছে, কিন্তু ঈশ্বরান তাদের কথায় হত্যা না করে টাকা নিয়ে পালিয়ে গেছে। এদিকে নীলার গর্ভের ভ্রূণের ডিএনএ টেস্ট করালে জানা যায় নীলার সন্তানের বাবা আধিসাম নয়, বরং অন্য কেউ। এছাড়া নীলা অনেকবার ধর্ষণের শিকারও হয়েছে। এসব শুনে নন্দিনী অজ্ঞান হয়ে যায়। নন্দিনীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। নন্দিনী একজন সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট নিত। ওই সাইকিয়াট্রিস্ট নন্দিনীর অসুস্থতার কথাগুলো শুনে চলে আসে। অন্যদিকে পুলিশ ওই স্থানে একটা লম্বা ছুরি খুঁজে পায়, যেখানে নীলা এবং আধিসামের বডি পাওয়া গেছে। ছুরির ফিঙ্গারপ্রিন্ট চেক করার জন্য ল্যাবে পাঠানো হয়। এর মাঝে সাকারাইয়ের হায়ার করা হ্যাকার জানায় নীলার একটা সিক্রেট গ্রুপ ছিল, সেখানে ডক্টর ডেভিল নামের একজন অপরিচিত ব্যক্তির অ্যাকাউন্টও আছে। এছাড়া নীলার ফ্রেন্ডের খোখো নামের একটা টিম আছে। ওই ব্যক্তি ওই গ্রুপের সদস্য। এ কথা জানার পর সাকারাই খোখো ক্লাবে যায়। সেখানে সাকারাই ত্রিলোককে দেখতে পায়। ত্রিলোক এই খোখো ক্লাবের ওনার। সে ক্লাবের মেয়েদের অনুপ্রাণিত করার নামে তাদের বাজেভাবে টাচ করছিল। সাকারাইয়ের সন্দেহ হয় ত্রিলোকই হয়তো নীলা এবং আধিসামের হত্যাকারী। তাই সে ত্রিলোকের ফেলে দেওয়া পানির বোতল সংগ্রহ করে এবং মার্ডার ওয়েপেনের সাথে ত্রিলোকের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করার জন্য ফরেন্সিক টিমের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু ত্রিলোকের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কিছুই করা যাবে না। তাই সাকারাই কোঠান্ডার কাছে হেল্প চায়। কথায় কথায় কোঠান্ডা জানায় ত্রিলোকের একটা গেস্ট হাউস আছে। সাকারাই গোপনে সেই গেস্ট হাউসে চলে যায়। সেখানে সাকারাই কিছু পোকামাকড়ের ফটোগ্রাফ দেখতে পায়। এই ফটোগ্রাফ লীলার ফোনেও ছিল। সাকারাই সন্দেহ করে ডক্টর ত্রিলোকের। সাকারাই ডিএসপিকে ত্রিলোকের ব্যাপারে জানালে ডিএসপি উল্টো সাকারাইকে ধমক দেয়, কারণ ডিএসপির সাথে ত্রিলোকের সম্পর্কটা ভালো। তাই সে ত্রিলোককে বাঁচানোর চেষ্টা করে।
অন্যদিকে ফরেন্সিক টিম জানায় মার্ডার ওয়েপেনের সাথে ত্রিলোকের ফিঙ্গারপ্রিন্ট পুরোপুরি ম্যাচ হয়নি। তবুও সাকারাই ত্রিলোককেই সন্দেহ করে। সে রেজিনা এবং শানমুগামের কাছে গিয়ে সবকিছু জানায়। রাতের বেলা সাকারাই আবারও ত্রিলোকের গেস্ট হাউসে গেলে দেখতে পায় ত্রিলোক একটা মেয়ের সঙ্গে গেস্ট হাউস থেকে বের হচ্ছে। ত্রিলোক মেয়েটাকে উৎসবের মেলায় নামিয়ে দিয়ে অন্যদিকে চলে যায়। সাকারাই রেজিনাকে ব্যাপারটা জানায়। রেজিনা ও শানমুগাম সাথে সাথে সেখানে পৌঁছে ত্রিলোককে ধরে একটা নির্জন জায়গায় নিয়ে প্রচণ্ড মারতে থাকে। আর সাকারাই মেয়েটাকে ফলো করলে জানতে পারে সে আসলে একজন ট্রান্সজেন্ডার। তার নাম দেবী। সাকারাই দেবীকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে ত্রিলোকের আসলে মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বরং সে ছেলেদের প্রতি আকৃষ্ট। অর্থাৎ ত্রিলোক কখনোই নীলাকে ধর্ষণ করেনি। দেবী এবং ত্রিলোক ভালো বন্ধু। যেদিন ফ্যাক্টরিতে আগুন লাগে সেদিন ত্রিলোক দেবীর সাথে গেস্ট হাউসে ছিল। অন্যদিকে রেজিনা ও শানমুগাম সত্যিটা না জেনে ত্রিলোকের উপর ক্ষিপ্ত হয়ে ত্রিলোককে আগুনে পুড়িয়ে মারার প্রস্তুতি নেয়। তখনই সাকারাই সেখানে পৌঁছে যায়। সে রেজিনা ও শানমুগামকে সব কিছু জানায়। এদিকে সাইকিয়াট্রিস্ট নন্দিনীকে থেরাপি দেওয়ার জন্য তার বাড়িতে চলে যায়। নন্দিনীর শৈশবে কিছু বীভৎস ঘটনা ঘটে যা এখনও তার অবচেতন মনে রয়ে গেছে। নন্দিনী সেসব ভুলতে বসেছিল, কিন্তু নীলার সাথে হওয়া অন্যায়ের কথা জানতে পারার পর পুরনো স্মৃতিগুলো আবারও যন্ত্রণা দিতে শুরু করেছে। অন্যদিকে ত্রিলোক নির্দোষ হওয়ায় তাকে হসপিটালে ভর্তি করা হয়। ত্রিলোকের বাবা মুকেশ তাকে দেখতে হসপিটালে যায়। সেখানে কোঠানটাও পৌঁছে যায়। কোঠানরা মুকেশকে জানায় সে ফ্যাক্টরিতে লাগা আগুনের রহস্য উদ্ঘাটন করে ফেলেছে। ফ্যাক্টরিতে আগুন লাগানোর প্ল্যানটা ছিল শানমুগামের, আর আগুন লাগানোর জন্য ব্যবহৃত থিনার কিনেছিল রেজিনা। আর এই পুরো প্ল্যানের মাস্টার মাইন্ড হচ্ছে মুকেশ। মুকেশ শানমুগামের সাহায্যে শ্রমিকদের আন্দোলন করিয়েছিল, যার কারণে সেই রাতে কোনো শ্রমিক ফ্যাক্টরির ভেতরে ছিল না। আর সেই সুযোগেই আগুন লাগিয়ে দেওয়া হয়। মুকেশ নিজের অপরাধ স্বীকার করে নেয়। মূলত মুকেশ বুঝতে পেরেছিল তার ফ্যাক্টরি ক্রমাগত ক্ষতির মুখে পড়ছে। যদি সে ফ্যাক্টরি বন্ধ করে দেয় তাহলে সব শ্রমিক বেকার হয়ে যাবে, কিন্তু ফ্যাক্টরিতে কোনো দুর্ঘটনা ঘটলে শ্রমিকরা ইন্স্যুরেন্সের টাকা পাবে। শ্রমিকদের কথা চিন্তা করেই ওরা এই কাজটা করেছিল। তাই কোঠানরা মুকেশকে ইন্স্যুরেন্সের টাকা পেতে সাহায্য করে। অন্যদিকে রেজিনা এবং শানমুগাম ডিএসপির কাছে গিয়ে ত্রিলোককে বিনা অপরাধে মারার অপরাধে সারেন্ডার করে। যদিও সাকারাইও তাদের সাথে জড়িত ছিল, কিন্তু রেজিনা কৌশলে সাকারাইকে বাঁচিয়ে দেয়, যাতে সাকারাই আসল অপরাধীকে খুঁজে বের করতে পারে। এসবের মাঝে হঠাৎ করেই নন্দিনী নিখোঁজ হয়ে যায়। সাকারাইয়ের বাড়ির কাজের মহিলা জানায় নন্দিনী কিছুক্ষণ আগে সাকারাইয়ের বাড়িতে গিয়েছিল। সাকারাই নিজের আলমারি চেক করলে দেখতে পায় তার পিস্তল নেই। এর মানে নন্দিনী পিস্তল নিতে এসেছিল। মূলত নন্দিনী ছোটবেলায় এক ব্যক্তির দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল। আজ নন্দিনী তাকেই হত্যা করতে যাচ্ছে। নন্দিনী ওই ব্যক্তির সাথে দেখা করতে কবরস্থানে চলে যায়। কিছুক্ষণ পর ওই ব্যক্তি চলে আসে, আর এই ব্যক্তি বাইরের কেউ না, নন্দিনীর নিজের চাচা গুনা। এই চাচার লালসার হাত থেকে বাঁচতে নন্দিনী অন্য শহরে সেটেল হয়েছে, কিন্তু নন্দিনী একটা ভুল করেছে, সে নীলাকে রেখে গেছে। তাই নন্দিনীর পর গুনার লালসার শিকার হয়েছে নীলা। নীলা এবং আধিসাম 2 লাখ টাকা দিয়ে গুনাকেই হত্যা করতে চেয়েছিল, কিন্তু হত্যা করার মানুষ না পেয়ে নিজেরাই কাজটা করার ডিসিশন নেয়। ওই রাতে নীলা এবং আধিসাম নদীর ধারে গুনাকে ডেকেছিল। অধিসাম ছুরি দিয়ে গুনাকে হত্যা করতে যাবে, তখনই ফ্যাক্টরিতে আগুন থেকে বিশাল বিস্ফোরণ হয়। এতে সবাই এদিক সেদিক ছিটকে যায়। এই সুযোগে গুনা ছুরি নিয়ে আধিসামকে এবং নীলাকে হত্যা করে। প্রেজেন্ট টাইমে নন্দিনী গুনাকে হত্যা করতে চাইলে গুনা বিভিন্ন ধরনের কথা বলে নন্দিনীকে ঘোরের মধ্যে ফেলার চেষ্টা করে। তখনই সাকারাই সেখানে পৌঁছে যায়। গুনা এবং সাকারাইয়ের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। এসবের মাঝে হঠাৎ নন্দিনীর ঘোর কাটে। সে পিস্তল উঠিয়ে গুনার দিকে তৎক্ষণাৎ গুলি চালায়, যতক্ষণ না গুনার মৃত্যু হয়। একই সময় মায়ানে কল্যাই উৎসবের সমাপ্তি ঘটে, যেখানে দেখা যায় দেবী অসুরকে বধ করছে। একই সময় সমস্ত অপশক্তির নিবাস হয়। আর এটাই ছিল সুডাল সিজন 1-এর গল্প। শুরুতেই আমরা নন্দিনীকে দেখতে পাই। নন্দিনীর কেসের শুনানির জন্য তাকে আদালতে হাজির করা হয়েছে। নন্দিনীর উকিল চেল্লাপা আদালতের দাবি করেছে নন্দিনী সেলফ ডিফেন্সের জন্য গুনাকে হত্যা করেছে, কিন্তু নন্দিনীর প্রতিপক্ষ উকিল বলে নন্দিনী গুনার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করেই তাকে হত্যা করেছে। এটা অনেক বড় একটা অপরাধ। এটাকে কোনোভাবেই সেলফ ডিফেন্স বলে এড়িয়ে যাওয়া সম্ভব না। তাই নন্দিনীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা উচিত। চেলাপ্পা বলে এই কেসে মার্ডার গুনার হয়েছে ঠিকই, কিন্তু কেসের আসল ভিকটিম নন্দিনী। গুনা প্রায় 10 বছর নন্দিনীকে সেক্সুয়াল অ্যাবিউজ করেছে। ওই রাতে নন্দিনী গুনার সাথে কথা বলার জন্য তাকে ডেকেছিল। সেলফ ডিফেন্সের জন্য নন্দিনী নিজের সাথে সাকারাইয়ের রিভলভার রেখেছিল। পরিস্থিতির শিকার হয়ে নন্দিনী সেলফ ডিফেন্সের জন্যই গুনাকে গুলি করেছে। তাই নন্দিনীকে সসম্মানে মুক্তি দেওয়া উচিত। বিচারক কেসের শুনানির জন্য আরও একটা নতুন ডেট দেয়।
আদালতের কার্যক্রম শেষে আদালতের বাইরে চেলাপ্পা এবং সাকারাই নন্দিনীর সাথে দেখা করে। নন্দিনী চেলাপ্পাকে বলে, আপনি আমাকে যতই বাঁচানোর চেষ্টা করুন, সত্যিটা হচ্ছে আমি আমার বোনের হত্যার প্রতিশোধ নিতেই ওই রাক্ষসকে খুন করেছি। চেলাপ্পা বলে, তুমি যদি শুধুমাত্র প্রতিশোধের জন্যই এমনটা করতে, তাহলে সাকারাইকে কথা মতো পিস্তলটা গায়েব করতে, যাতে তোমার বিরুদ্ধে কোনো এভিডেন্স না থাকে। কিন্তু তুমি এই সমাজে পরিবর্তন আনতে চেয়েছ, তাই তুমি এই কেসটা সবার সামনে তুলে ধরার সুযোগ দিয়েছ। তোমার এই লড়াইয়ে আমি শেষ পর্যন্ত তোমার সাথে থাকব। চেলাপ্পা চলে যাওয়ার পর সাকারাই নন্দিনীকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, খুব শীঘ্রই তুমি জেল থেকে ছাড়া পাবে। কিন্তু নন্দিনী সমস্ত আশা ছেড়ে দিয়েছে। এই জীবনে নন্দিনীর চাওয়া বলতে আর কিছুই নেই। জেল পুলিশ আবারও নন্দিনীকে জেলের উদ্দেশ্যে নিয়ে যায়। কোর্টের সামনে সাকারাইয়ের দেখা হয় চেলাপ্পার ড্রাইভার ধামুর সাথে। অষ্টকালী নামক এক ধর্মীয় উৎসবের জন্য ধামু 90 দিনের ব্রত রেখেছে। এই ব্রত উপলক্ষে ধামু জপমালা গলায় ঝুলিয়েছে এবং মাথায় তিলকও পড়েছে। ধামু জানায় এবারের উৎসবের উদ্বোধন করবে চেল্লাপা। এই কথা শুনে সাকারাইও চেলাপ্পার সাথে উৎসবের স্থানে যাওয়ার জন্য চেল্লাপ্পার গাড়িতে উঠে পড়ে। সাকারাইয়ের বাবা এবং চেলাপ্পা ভালো বন্ধু ছিল। সাকারাইয়ের বাবার মৃত্যুর পর চেল্লাপ্পা সাকারাইকে বাবার আদর স্নেহ দিয়েছিল। এ কারণে সাকারাই চেলাপ্পাকে নিজের বাবার মতোই শ্রদ্ধা করে। যাই হোক, উৎসবের স্থানে পৌঁছে চেলাপ্পা পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করে। কিন্তু কিছুক্ষণ পরেই উৎসবে উপস্থিত 3 জন প্রভাবশালী ব্যক্তি নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। এদের মধ্যে একজন চেলাপ্পার চাচাতো ভাই তিরুভেঙ্গারাম, একজন মাছ ব্যবসায়ী ফার্নান্দেস আর একজনের নাম মারাপ্পান। 3 জনের ঝগড়া হচ্ছিল উৎসবের স্থানের 900 মিটার জায়গাকে কেন্দ্র করে। 3 জনে ওই একই স্থানে নিজস্ব বিজনেস করতে চাচ্ছে। চেলাপ্পা ওদেরকে শান্ত করে বলে, আজকের পর থেকে প্রতি বছর এই জায়গাটা তোমরা 3 জন সমানভাবে ভাগ করে নেবে। এটা নিয়ে যদি আর কেউ বাড়াবাড়ি করো, তাহলে আমি কোর্ট থেকে সেটা অর্ডার নিয়ে এই উৎসবটাই বন্ধ করে দেব। অনেকটা বাধ্য হয়ে চেলাপ্পার কথায় সবাই মেনে নেয়। এরপর চেলাপ্পা বাড়ি ফিরে যায়। চেলাপ্পা, সাকারাই এবং তার স্ত্রী মালতী একসাথে রাতের খাবার খায়। সাকারাই চেলাপ্পাকে যেমন বাবার মতো শ্রদ্ধা করে, তেমনি মালতীকে মা হিসেবে সম্মান করে। সে মালতীকে মালতী মা বলে ডাকে। ওরা যখন খাচ্ছিল সে সময় চেলাপ্পার ছেলে সুন্দর চলে আসে। সুন্দর একজন কোস্টগার্ড অফিসার। সুন্দরের সাথে চেলাপ্পার সম্পর্ক খুব একটা ভালো না। সুন্দর বেশিরভাগ সময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। খাবার শেষে চেলাপ্পা সাকারাইকে বলে, আমি ব্যক্তিগত কিছু কাজের জন্য আমার কটেজে যাচ্ছি, তুমি কাল সকালে কটেজে আমার সাথে দেখা করো। সমুদ্রের তীরে নিরিবিলি একটা স্থানে আমার কটেজটা, তোমার ভালো লাগবে। তাছাড়া সেখানে তোমার বাবার কিছু চিঠিও রাখা আছে, চিঠিগুলো তুমি পড়তে পারবে। সাকারাই হাসি মুখেই সম্মতি জানায়। পরদিন সকালে সাকারাই চেলাপ্পার কটেজে চলে যায়। কটেজের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সাকারাই অনেকক্ষণ দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। তাই সে চেলাপ্পাকে কল করে, কিন্তু চেলাপ্পা কলও রিসিভ করে না। তখন সাকারাই জানালা ভেঙে ভেতরে উকি দিয়ে দেখে ভেতরে চেলাপ্পার রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। এই দৃশ্য দেখে সাকারাই হতবাক হয়ে যায়। সে দ্রুত নিকটস্থ পুলিশ স্টেশনে কল করে। কলটা রিসিভ করে সাব ইন্সপেক্টর মূর্তি। সাকারাই তাকে সব কিছু জানায় এবং কটেজের অ্যাড্রেস দেয়। এরপর সাকারাই মালতী এবং সুন্দরকে কল করে কটেজে আসতে বলে, তবে চেলাপ্পার যে মৃত্যু হয়েছে সেটা বুঝতে দেয় না। কিছুক্ষণের মধ্যেই এসআই মূর্তি ঘটনাস্থলে পৌঁছে যায়। মূর্তির টিম কটেজের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সাকারাই নিজের ফোনে ক্রাইম সিনের কিছু ছবি ক্যাপচার করে নেয়। এসআই মূর্তি এবং তার টিম ক্রাইম সিন পর্যবেক্ষণ করে ধারণা করে চেলাপ্পা নিজেই নিজের মাথায় গুলি করে সুইসাইড করেছে। কিন্তু সাকারাই বলে এটা সুইসাইড নয়, বরং মার্ডার। সাকারাই চেলাপ্পার হাত দেখিয়ে বলে, এটা যদি সুইসাইড হতো তাহলে চেলাপ্পার হাতে অবশ্যই পিস্তল থাকতো, তার দুটো হাতই খালি। কিছুক্ষণ পর ডিআইজি ঘটনাস্থলে প্রেজেন্ট হয়। মূর্তি তাকে পুরো ঘটনা জানায়। সাকারাই ডিআইজিকেও একই কথা বলে যে এটা সুইসাইড না, মার্ডার। ডিআইজি চিন্তাভাবনা করে বলে, যেহেতু ক্রাইম স্পটে কোনো পিস্তল নেই, তাই নিশ্চিতভাবেই বলা যায় এটা মার্ডার। কিন্তু সমস্ত দরজা জানলার ভেতর থেকে বন্ধ করা, তাহলে কিলার বাইরে বের হলো কিভাবে? এরপর ডিআইজি তার সিনিয়র অফিসারকে কল করে সাকারাইয়ের ব্যাপারে জানতে চায়। ডিএসপি তার সিনিয়র অফিসারের কাছে জানতে পারে নন্দিনী সাকারাইয়ের পিস্তল নিয়ে গুনাগে হত্যা করায় সাকারাইয়ের বিরুদ্ধে অভিযোগ এসেছে সে নিজের অস্ত্র সামলে রাখতে পারেনি। এ কারণে সাকারাইকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়। বর্তমানে সে ছুটিতে আছে। সেই সাথে সিনিয়র অফিসার ডিআইজিকে এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব সাকারাইকে দিতে বলে। ডিআইজি সাকারাইকে এ ব্যাপারে জানালে মূর্তি বলে, এই এরিয়ার ইনচার্জ তো আমি, তাহলে ইনভেস্টিগেশনের দায়িত্ব কিভাবে সাকারাই পায়? ডিআইজি মূর্তিকে বলে, ব্যাপারটা তোমাকে আমি পরে বুঝিয়ে বলবো, এখন তুমি বাইরে যাও। এরপর ডিআইজি সাকারাইকে বলে, এটা অনেক জটিল একটা কেস,
চেলাপ্পার ফ্যামিলির সাথে মূর্তির কিছু ঝামেলা আছে। চেলাপ্পার ফ্যামিলি মূর্তির উপর ভরসা করে না, তাই তুমি এই কেসটা আনঅফিসিয়ালি হ্যান্ডেল করবে। সাকারাই রাজি হয়। এরপর ডিআইজি মূর্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, তুমি আমার টিমের অফিসার, তোমার দ্বারা কোনো ভুল হলে আমারও ইমেজ খারাপ হবে, তাই জটিল কেসের দায়িত্ব আমি সরাসরি তোমার উপর দিচ্ছি না। ইনভেস্টিগেশন অফিসার সাকারাই হলেও তোমরা দুজন একসাথে মিলেমিশে কেসটা সলভ করার চেষ্টা করবে। এরপর ডিআইজি শহরের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করে। এখানে ওই 3 ব্যক্তিও আছে যারা উৎসবের উদ্বোধনের সময় ঝগড়া করছিল। সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেয় চেলাপ্পার মৃত্যুর ব্যাপারটা গোপন রাখবে, কারণ চেলাপ্পা যেমন শহরের নামকরা ব্যক্তি, তেমনি শহরের মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসে। তার মৃত্যুর ব্যাপারে জানতে পারলে এই উৎসবটাই বন্ধ হয়ে যাবে। উৎসবকে কেন্দ্র করে সবাই যার যার মতো বিজনেস প্ল্যান করে। উৎসব বন্ধ হলে সবাই অনেক বড় লস হবে, তাই সবাই সিদ্ধান্ত নেয় লোকালয় থেকে দূরে সমুদ্রের কিনারায় গোপনে চেলাপ্পার শেষকৃত্য সম্পন্ন করা হবে। অন্যদিকে সুন্দর এবং মালতী কটেজে পৌঁছে যায়। মালতী যখন বুঝতে পারে চেলাপ্পার মৃত্যু হয়েছে, সে পাগলের মতো আচরণ করতে শুরু করে। মালতী জোরপূর্বক কটেজের ভেতরে ঢুকে পড়ে। চেলাপ্পার ডেড বডি দেখে সে চিৎকার করে কাঁদতে শুরু করে। তাই সাকারাই সুন্দর এবং মালতীকে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর সাকারাই কটেজের ভেতরে ঢুকে ইনভেস্টিগেশন শুরু করে। হঠাৎ সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। শব্দটা আসছিল একটা আলমারির ভেতর থেকে। সাকারাই শব্দটা ফলো করে আলমারির কাছে যায়। আলমারির দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। সাকারাই দরজাটা খুললে দেখতে পায় একটা মেয়ে রক্তমাখা অবস্থায় আলমারির ভেতরে বসে আছে। তার হাতে একটা পিস্তলও আছে। সাকারাইকে দেখা মাত্র মেয়েটা সাকারাইয়ের দিকে গান পয়েন্ট করে। মেয়েটাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। ফরেন্সিক অফিসার অমর সাকারাইকে বলে, কিলার ক্রাইম স্পটে মার্ডার ওয়েপেনের সাথে ধরা পড়েছে, কেসটা তো তাহলে এখানেই ক্লোজ হবে। সাকারাই বলে, মেয়েটা যে আলমারির ভেতর ছিল সেটার দরজা বাইরে থেকে বন্ধ ছিল। চেলাপ্পাকে হত্যা করার পর মেয়েটা আলমারির ভেতরে ঢুকতে পারে, কিন্তু দরজা কিভাবে বাইরে থেকে বন্ধ করবে? মেয়েটা যদি মার্ডার করেও থাকে তাহলে কাজটা সে একা করেনি, তার সাথে আরও কেউ ছিল। আমাদেরকে ওই ব্যক্তিকেই খুঁজে বের করতে হবে। এরপর সাকারাই সরাসরি ওই মেয়েটার সাথে কথা বলতে চলে যায়। সাকারাই প্রথমে মেয়েটার নাম জানতে চায়, এরপর জিজ্ঞেস করে কটেজে কেন গিয়েছিলে, কি ঘটেছিল সেখানে। কিন্তু মেয়েটা সাকারাইয়ের কোনো প্রশ্নের জবাব দেয় না। সাকারাই বলে, তুমি যদি ভেবে থাকো তুমি চুপ করে থাকলে বেঁচে যাবে, তাহলে ভুল করছো। এরপর মূর্তিও মেয়েটাকে বলে, আমরা পুরুষ অফিসার হওয়ায় তোমার সাথে ভালোভাবে আচরণ করছি। একবার যদি জেলে পাঠিয়ে দিই, সেখানকার মহিলা জেলাররা তোমার সাথে এমন আচরণ করবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না। তাই বাঁচতে চাইলে সত্যিটা আমাদের কাছেই স্বীকার করো। মেয়েটা তবুও কোনো জবাব দেয় না। তখন সাকারাই বলে, তুমি যদি কথা বলতে না পারো তাহলে লিখে লিখে আমার প্রশ্নের জবাব দাও। তুমি শুধু আমাকে এটুকু জানাও তোমার সাথে আর কে ছিল। মেয়েটা নির্বিকার হয়ে বসে থাকে। এসব দেখে একজন লেডি কনস্টেবল বলে, মেয়েটা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত আছে। আমার মনে হয় না এমন ইনোসেন্ট একটা মেয়ে কাউকে হত্যা করতে পারে। সাকারাই বলে, আমার অতীতের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি অপরাধী যে কেউ হতে পারে। আমাদের মন যাদেরকে ইনোসেন্ট মনে করে তারা সবসময় ইনোসেন্ট নাও হতে পারে। তাই আমাদেরকে ভালোভাবে ইনভেস্টিগেশন করে তারপর ডিসিশন নিতে হবে। এরপর আমরা নন্দিনীকে দেখতে পাই। জেলের ভেতর ভীমলা নামের একজন ট্রান্সজেন্ডারের সাথে নন্দিনীর বন্ধুত্ব হয়েছে। ভীমলা ট্রান্সজেন্ডার হওয়ায় তার পরিবারটাকে তাকে তাড়িয়ে দিয়েছে। পরবর্তীতে ভীমলা তার মতো কিছু ট্রান্সজেন্ডার এবং থার্ড জেন্ডার ব্যক্তিদের মাঝে নিজের পরিবার খুঁজে নিয়েছে। নন্দিনী ভীমলার কাছে দুঃখ প্রকাশ করে বলে, তোমার আসল পরিবার তোমাকে তাড়িয়ে দিলেও বর্তমানে তোমার কাছে একটা পরিবার আছে, কিন্তু আমার তো কেউ নেই। ছোট বোন মারা গেছে, বাবা জেলে, মা আশ্রমে, আমি সম্পূর্ণ একা। ভীমলা নন্দিনীকে বলে, তুমি চাইলেই তোমার ওই পুলিশ বন্ধুর সাথে নিজের পরিবার তৈরি করতে পারবে। ভীমলা মূলত সাকারাইয়ের কথা বলছে। হঠাৎ জেলের ভেতর দুজন মহিলা ঝগড়া করতে শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। সারোজা নামের একজন মহিলা তাদের মারামারি থামিয়ে দেয়। নন্দিনী ভীমলাকে জিজ্ঞেস করে, সারোজার মতো একজন বুদ্ধিমতী মহিলা জেলে কিভাবে এলো? ভীমলা বলে, সারোজার হাজবেন্ড একজন এমএলএ ছিল, তার মৃত্যু হয়েছে। বর্তমানে যে এমএলএ সেও ভেবেছিল হাজবেন্ডের মৃত্যুর পর সারোজা তার স্থানে এমএলএ পজিশনে দাঁড়াবে। এ কারণে বর্তমান এমএলএ আরাসু মিথ্যা কেসে ফাঁসিয়ে সারাজোকে জেলে পাঠিয়েছে। তবে খুব শীঘ্রই সারাজো জেল থেকে মুক্তি পাবে। সারাজো অনেক চালাক চতুর একজন মহিলা। জেলের ভেতরেও সে একটা ট্রেনিং সেন্টার চালু করেছে। নন্দিনী জানতে চায় কিসের ট্রেনিং সেন্টার। ভীমলা নন্দিনীকে সারোজার সাথে দেখা করাতে নিয়ে যায়। মূলত জেলের ভেতর আলাদা আলাদা অনেকগুলো ব্লক আছে। নন্দিনী এবং সারোজা দুজন ভিন্ন ব্লকে থাকে। তাই সারোজার ট্রেনিং সেন্টারের ব্যাপারে নন্দিনীর কোনো ধারণা ছিল না। সারোজার ট্রেনিং সেন্টার দেখে নন্দিনী অবাক হয়ে যায়। সেখানে সারোজা জেলের মহিলাদেরকে বিভিন্ন ধরনের হস্তশিল্পের প্রশিক্ষণ দেয়। এসব দেখে নন্দিনী সারোজার ফ্যান হয়ে যায়। অন্যদিকে যাত্রাপালার দুজন অভিনেতা উৎসবের সময় স্টেজ পারফর্ম করার জন্য পুলিশের কাছে পারমিশন নিতে পুলিশ স্টেশনে যায়।
ওই সময় লকআপের ভেতর চেলাপ্পার হত্যাকারী সেই মেয়েটাকে দেখে ওরা চিনতে পারে। ওরা মেয়েটাকে মুত্তু নামে ডাকতে শুরু করে এবং জিজ্ঞেস করে, তুমি জেলে আসলে কিভাবে? মেয়েটা অর্থাৎ মুত্তু কোনো জবাব দেয় না। এরপর সাকারাই ওদের কাছে মুত্তুর ব্যাপারে জানতে চাইলে ওরা জানায় মুত্তু একজন অর্কেস্ট্রা ডান্সার, সবাই তাকে মধুবালা নামে চেনে। মুত্তু অনেক ভালো একটা মেয়ে, সবসময় নিজের কাজ নিয়েই বিজি থাকে, কারোর সাথে কোনো ঝামেলা নেই তার। সাকারাই মুত্তুর বাড়ির ঠিকানা এবং আত্মীয় স্বজনের ব্যাপারে জানতে চায়। ওরা জানায় মুত্তুর ব্যক্তিগত ব্যাপারে ওরা কিছু জানে না। মুত্তু একটা ডান্স গ্রুপের সাথে যুক্ত ছিল, কয়েক বছর আগে গ্রুপটা বন্ধ হয়ে যায়। মুত্তুর গ্রুপে ইয়াক্সি নামের আরেকজন ডান্সার ছিল, সে হয়তো মুত্তুর ব্যাপারে কিছু বলতে পারবে। সাকারাই ইয়াক্সির অ্যাড্রেস নিয়ে তার সাথে কথা বলতে যায়। ইয়াসিকে মুত্তুর ব্যাপারে ছবি দেখালে ইয়াক্সি বলে, আমরা একসাথে ডান্স করতাম ঠিকই, কিন্তু ডান্স শেষে সে চুপচাপ নিজের বাড়িতে চলে যেত, কারোর সাথে কখনো কথা বলতো না। এরপর ইয়াক্সি জানায় 2 বছর আগে একটা ফেস্টিভ্যালে ডান্স করার সময় পুলিশ ইয়াক্সি এবং মুত্তুকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। পুলিশ স্টেশনে যাওয়ার পর ওরা জানতে পারে ওদের ডান্স অশ্লীল হওয়ায় সরকার সব ধরনের ধর্মীয় ফেস্টিভ্যালে ওদের ডান্স ব্যান করে দিয়েছে। ডান্স ব্যান হওয়ার পর থেকে ডান্সারদের ইনকাম কমে যাওয়ায় অসংখ্য ডান্সার প্রস্টিটিউশন পেশার সাথে জড়িয়ে পড়েছে। কিন্তু অনেক সুযোগ থাকার পরেও মুত্তু কখনো এই কাজের সাথে নিজেকে জড়ায়নি। ইয়াক্সির সাথে কথা বলা শেষে পুলিশ স্টেশনে ফিরে যাওয়ার সময় মূর্তি সাকারাইকে জানায় চেলাপ্পের কারণে ধর্মীয় ফেস্টিভ্যালে ডান্সারদের ব্যান করা হয়েছে। চেলাপ্পাই তাদের ব্যান করার জন্য কোর্টে আপিল করেছিল। এই দিকটা চিন্তা করলে দেখা যায় চেলাপ্পের কারণে মুত্তুর ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। হয়তো এই কারণেই মুত্তু চেলাপ্পাকে হত্যা করেছে। সাকারাই বলে, হতে পারে, কিন্তু তারপরও পুরো কাজটা একা করা মুত্তুর পক্ষে সম্ভব না, কারণ মুত্তু যে আলমারিতে ছিল সেটা বাইরে থেকে কেউ একজন বন্ধ করেছে। এরপর সাকারাই মুত্তুর কাছে জানতে চায় ডান্সার ছাড়া আর কেউ কি আছে ডান্স বন্ধ হয়ে যার ক্ষতি হয়েছে। মূর্তি জানায় তিরুভেঙ্গার নামের এই ডান্সারদের মাধ্যমে টাকা ইনকাম করত, ডান্স বন্ধ হওয়াতে তার লস হয়েছে। সাকারাই তার কাছে কথা বলতে চায়, কিন্তু মূর্তি বাধা দিয়ে বলে সে পাওয়ারফুল, সরাসরি তাকে দোষারোপ করলে সেটা আমাদের জন্য বিপজ্জনক হবে। সাকারাই চিন্তিত হয়ে পরে কিভাবে এই কেস সলভ করবে সেটাই ভাবে। পরের দিন সাকারাই মালতীর সাথে দেখা করতে যায়। চেলাপ্পার মৃত্যুতে মালতীর শোকে পাথর হয়ে গেছে, সে ঘর থেকে বের হয়ে বন্ধ করে দিয়েছে। সাকারাই মালতীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। মালতী কাঁদতে কাঁদতে বলে, বিয়ের পর থেকে 30 বছর ধরে আমরা একসাথে ছিলাম, সকালে ঘুম থেকে উঠে একে অপরের মুখ দেখে ঘর থেকে বের হতাম, আর আমি আর কখনোই তাকে দেখতে পারবো না, কিভাবে ঘর থেকে বের হব আমি? তখন সাকারাই মালতীকে একটা কড়ি দেয়, এটা সাকারাইকে চেলাপ্পা দিয়েছিল। সাকারাই যখন ছোট তখন সাকারাইয়ের বাবা মারা যায়। একদিন সাকারাই সমুদ্রের তীরে বসে বসে বাবার কথা ভাবছে, তখন চেলাপ্পা তাকে এই কড়িটা দিয়ে বলেছিল, কড়িটা যেমন মৃত্যুর পরও নিজের অস্তিত্ব রেখে দেয়, তেমনি আমাদের প্রিয় মানুষগুলোর মৃত্যুর পর তাদের স্মৃতি আমাদের হৃদয়ে থেকে যায়। ওই দিন থেকে সাকারাই কড়িটা নিজের কাছে রাখে। আজ সাকারাই ওই কড়িটা মালতীকে দিয়ে একইভাবে তাকে সান্ত্বনা দেয়। মালতী কড়িটা না নিয়ে সেটা সাকারাইয়ের হাতে বেঁধে দিয়ে বলে, একমাত্র তুমি পারবে চেলাপ্পার মৃত্যুর রহস্য বের করতে। ওরা যখন কথা বলছিল তখন বাইরে থেকে ধামুর কান্নার আওয়াজ ভেসে আসে। সাকারাই বলে, ডিআইজি স্যার তো মৃত্যুর ব্যাপারটা কাউকে বলতে নিষেধ করেছে, ধামু কিভাবে জানল? মালতী বলে, ধামু আমাদের পরিবারের সদস্যদের মতো, ওকে না জানালে ব্যাপারটা ভালো হবে না। এরপর মালতী সাকারাইকে বলে, যাই করো না কেন মূর্তির উপর ভরসা করো না। প্রিয়ম্বতা নামের একজন মহিলা আছে যে নিজের স্কুল তৈরি করার জন্য কৃষকদের জমি দখল করছে। চেলাপ্পা তার বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু মূর্তি প্রিয়ম্বতার কাছে ঘুষ নিয়ে কৃষকদের হুমকি দিয়ে তাদের মুখ বন্ধ করেছে। তাই চেলাপ্পা মূর্তির ওপরও কেস ফাইল করে। এ কারণে 6 মাসের জন্য মূর্তিকে সাসপেন্ড করা হয়। আমি নিশ্চিত সে আমাদের বিপক্ষে কাজ করবে। সাকারাই বলে, লোকাল পুলিশের সাহায্য ছাড়া তো আমি এই কেসে কাজ করতে পারবো না, তবে ব্যাপারটা আমি মাথায় রাখব। এরপর সাকারাই সুন্দরের সাথে দেখা করে তিরুভেঙ্কারামের ব্যাপারে জানতে চায়। সুন্দর জানায় চেলাপ্পা এবং তিরুভেঙ্কারামের সম্পর্ক ছোটবেলা থেকে অনেক ভালো, কিন্তু চেলাপ্পা ফেস্টিভ্যালে ডান্স ব্যান করায় তার সাথে চেলাপ্পার সম্পর্ক খারাপ হয়। এছাড়া তিরুভেঙ্গা এবং চেলাপ্পা একসাথে বড় হলেও জীবনের সম্মান আর সফলতা চেলাপ্পা বেশি অর্জন করেছে, তাই তিরুভেঙ্গা চেলাপ্পার প্রতি জেলাস ছিল। ওরা এসব নিয়ে আলোচনা করছিল, ওই সময় সুন্দরের অ্যাসিস্ট্যান্ট এসে জানায় চেলাপ্পার মৃত্যুর ব্যাপারটা একটা নিউজ চ্যানেল জেনে গেছে। ওই নিউজ চ্যানেলে চেলাপ্পার মার্ডারের নিউজটা প্রচার করা হচ্ছে। নিউজে এটাও বলা হচ্ছে মুতু নামের একটা মেয়ে পুলিশের হাতে ধরা পড়েছে, যে অর্কেস্ট্রা ডান্স গ্রুপের ডান্সার ছিল, আর এই ডান্স গ্রুপটা মেনটেন করত তিরুভেঙ্কারাম। তবে কি চেলাপ্পার হত্যার সাথে সে জড়িত? এই নিউজ দেখে তিরুভেঙ্কারাম প্রচণ্ড ক্ষুব্ধ হয়। সে মূর্তিকে কল করে রাগারাগি করে। তার ধারণা পুলিশ স্টেশন থেকে কেউ একজন নিউজ লিক করেছে। এরপর তিরুভেঙ্কার পুলিশ স্টেশনে গিয়ে নিউজ চ্যানেলের মালিক মুরাপ্পার বিরুদ্ধে কমপ্লেইন ফাইল করে।
তিরুভেঙ্কারাম পুলিশ স্টেশন পেয়ে সুযোগ বুঝে সাকারাই তাকে মুত্তুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই মেয়েটা তো আপনার ডান্স গ্রুপে ছিল, তাই না? ডান্স ব্যান করায় চেলাপ্পার সাথে আপনার ঝামেলা হয়েছিল। এমনটা হতে পারে, এই কারণে আপনি মুত্তুর মাধ্যমে চেলাপ্পাকে হত্যা করেছেন। কথা শুনে তিরুভেঙ্কারাম সাকারাইয়ের উপর অনেক রেগে যায়। এরপর তিরুভেঙ্কারাম জানায়, ওই দিন ঝামেলা হওয়ার পর রাতের বেলা দুজনের সমস্ত মনোমালিন্য দূর হয়ে যায়। রাতে তারা একসাথে বসে ড্রিঙ্কস করছিল। এরপর তিরুভেঙ্কারাম বলে, চেলাপ্পা আমার একমাত্র বন্ধু, সে আমাকে একা করে চলে গেছে সারা জীবনের জন্য। কথা বলেই সে চলে যায়। টিভিতে চেলাপ্পার মার্ডারের নিউজ প্রচার হওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে। একই দিনে 7 জন মেয়ে আলাদা আলাদা 7টা পুলিশ স্টেশনে সারেন্ডার করে। সবাই পুলিশের কাছে একই কথা বলে, চেলাপ্পাকে আমি হত্যা করেছি। একটা মার্ডার, 8 জন সাসপেক্ট। এদের মধ্যে আসল কিলারকে? কেস সলভ হওয়া তো দূরের কথা, জটিলতা আরও কয়েক গুণ বেড়ে যায়। যেহেতু চেলাপ্পা মার্ডার কেসের ইনভেস্টিগেশন অফিসার সাকরাইয়ের, তাই ওই 7 জন মেয়েকে সাকরাইয়ের কাছে অর্থাৎ মূর্তির পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। ডিআইজি সাকরাইকে সাবধান করে দিয়ে বলে, সবাই অল্প বয়সী, তাই খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করে। সাকরাই একজন কনস্টেবলকে বলে প্রত্যেকটা মেয়ে ডিটেলস ইনফরমেশন বের করতে। সেই সাথে তাদের কল রেকর্ড মিলিয়ে দেখতে বলে চেলাপ্পার সাথে কিংবা তাদের একে অপরের সাথে কোনো যোগাযোগ আছে কিনা। এরপর সাকরাই এবং মূর্তি একে একে 7 জন মেয়ের জবানবন্দি নেয় এবং ক্যামেরায় সবকিছু রেকর্ড করে। প্রথমে জবানবন্দি নেয় নাচি নামের একটা মেয়েটা বলে, ওই দিন অস্ট্রাকলি পূজার প্রথম দিন ছিল। রাত 11:30টায় আমি চেলাপ্পার কটেজে যাই। আমি ডোরবেল বাজালে চেলাপ্পা নিজে দরজা খুলে দেয়। আমি কটেজের ভেতরে গেলে চেলাপ্পা দরজা লাগিয়ে দেয়। এরপর চেলাপ্পা একটা চেয়ারে বসে এবং আমাকেও বসতে বলে। আমি অনেক ভয় পেয়ে যাই। টেবিলের উপর একটা পিস্তল ছিল। আমি দ্রুত পিস্তলটা নিয়ে চেলাপ্পাকে গুলি করি। সাথে সাথে চেলাপ্পার মৃত্যু হয়। এরপর সাকারাই জিজ্ঞেস করে, চেলাপ্পাকে কেন হত্যা করেছো তুমি? মেয়েটা কোনো জবাব দেয় না। সাকরাই আবার জিজ্ঞেস করে, মার্ডার করার পর তুমি কটেজ থেকে বের হয়েছ কিভাবে? মেয়েটা এবারও কোনো জবাব দেয় না। এরপর সাকরাই এবং মূর্তি বাকি 6 জন মেয়ে অর্থাৎ ভীরা, মুপ্পি, উলাগুস, গান্ধারী, সান্থানাম এবং সেনবাগামের জবানবন্দি নেয়। কিন্তু অদ্ভুতভাবে বাকি 6 জন হুবহু একই কথা বলে যা নাচি বলেছিল। শুধু তাই নয়, সবার একটাই কথা, মার্ডার তারা একা করেছে, সাথে কেউ ছিল না। সাকরাই কনফিউজড হয়ে যায়। সাকরাই 7 জনের ছবি আলাদা আলাদাভাবে 7 জনকে দেখায়। সবাই একই জবাব দেয়, কাউকে চেনে না। সবশেষে সাকরাই ওই 7 জনের ছবি মুত্তুকে দেখায়। মুত্তু এবারও মুখ থেকে কোনো শব্দ বের করে না। সাকরাই প্রচণ্ড বিরক্ত হয়, কারণ সবার কল রেকর্ড চেক করেও দেখা হয়েছে ওই 8 জন মেয়ের একে অপরের সাথে কিংবা চেলাপ্পার সাথে কোনো যোগাযোগ নেই। এর মাঝে কনস্টেবল এসে জানায়, সবার ব্যাকগ্রাউন্ড চেক করে জানতে পেরেছে সবাই সিঙ্গেল, সবারই ইন্ডিপেন্ডেন্ট এবং যার যার পজিশনে জব করে নিজেদের খরচ নিজেরাই চালায়। এমনকি ওদের কারো কোনো বন্ধুও নেই। সাকরাই বুঝতে পারছিল না কিভাবে এই কেস সলভ করবে, কিভাবে 8 জন মেয়ের কানেকশন খুঁজে বের করবে। এদিকে জেলার ভেতরে ওয়ার্ডেন নন্দিনীকে ডেকে চেলাপ্পার মার্ডারের ব্যাপারে জানায়। চেলাপ্পা মারা গেছে শুনে নন্দিনী কাঁদতে শুরু করে। যেহেতু চেলাপ্পা নন্দিনীর উকিল ছিল, তাই চেলাপ্পার মৃত্যুর কারণে নন্দিনীর কেসেও একটা বড় প্রভাব পড়ে। ওয়ার্ডেন নন্দিনীকে জানায়, বিচারক নন্দিনীর সাথে ভিডিও কলে কথা বলতে চায়। নন্দিনীর ভিডিও কলে কথা বললে বিচারক নন্দিনীকে জানায়, কেস চলাকালীন উকিলের মৃত্যু হলে কেসের রায় দেওয়া যায় না। এক্ষেত্রে কেস আবারও নতুন করে শুরু করা হয়। যেহেতু চেলাপ্পা মারা গেছে, তাই নন্দিনীকেও অন্য কোনো উকিলের মাধ্যমে নতুন করে কেস শুরু করতে হবে। সবকিছু শুনে নন্দিনী স্তব্ধ হয়ে যায়। নন্দিনী নিজের জীবনের আশা অনেক আগেই ছেড়ে দিয়েছিল, কিন্তু চেলাপ্পা নন্দিনীকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। এখন সে চেলাপ্পাও আর বেঁচে নেই। একে একে নন্দিনীর সমস্ত আপন মানুষগুলো নন্দিনীর থেকে দূরে চলে যায়। অন্যদিকে সাকরাই সন্দেহ করে হয়তো এই 8 জন মেয়ে একসাথে চেলাপ্পাকে হত্যা করেছে। মূর্তি বলে, তাহলে ওরা পালিয়ে না গিয়ে সারেন্ডার করলো কেন? সাকরাই বলে, হয়তো মুত্তু ধরা পড়ায় মুত্তুকে বাঁচানোর জন্য প্ল্যান করে একসাথে সারেন্ডার করেছে। এরপর সাকরাই বলে, আমাদেরকে ওই মেয়েগুলোর স্কুল লাইফের ইনফরমেশন বের করতে হবে। কোনো না কোনোভাবে অবশ্যই ওরা একে অপরের সাথে কানেক্টেড। ওদের কানেকশন খুঁজে পেলে মার্ডারের কারণও খুঁজে পাওয়া যাবে। এর মাঝে লেডি কনস্টেবল মূর্তিকে কল করে জানায় 24 ঘন্টা পার হয়ে গেছে। নিয়ম অনুযায়ী মেয়েগুলোকে আর পুলিশ স্টেশনের লকআপে রাখা যাবে না, কোনো জেলে পাঠাতে হবে। মূর্তি সাকরাইকে জানায়, আশেপাশের 5 জেলায় একটি একই মহিলা সাব জেল আছে। সন্দেহভাজন মহিলাদেরকে সেখানে রাখা হয়। এই 8 জন মেয়েকে ওই জেলেই পাঠাবে। তারপর সাকরাই ওই 8 জন মেয়েকে ওই সাব জেলে নিয়ে যায়। নন্দিনী ওই জেলেই আছে। সাকরাই ওয়ার্ডেনকে বলে 8 জন মেয়েকেই যেন নন্দিনীর ব্লকে রাখে। ওয়ার্ডেন সেটাই করে, কিন্তু জেলের ভেতরে ঢুকানোর আগে মেয়েগুলোর সাথে খুব নির্মম আচরণ করা হয়। চেকিংয়ের নামে 8 জনকে একসাথে উলঙ্গ করে, এমনকি প্রাইভেট পার্টেও হাত দিয়ে চেক করে জেল পুলিশ। এদিকে মেয়েগুলোকে জেলে পৌঁছে দেওয়ার পর সাকরাই নন্দিনীর সাথে দেখা করে। সাকরাই নন্দিনীকে বলে, চেলাপ্পার খুনের রহস্য উদ্ঘাটন করার জন্য তোমার হেল্প প্রয়োজন। ওরা আমাদের কাছে যা গোপন করেছে তুমি সেটা ওদের কাছ থেকে জানতে পারবে।
নন্দিনী বলে, জেলের ভেতর প্রায় ৩০০ কয়েদি, ওরা আমাকে কেন ওদের মনের কথা বলবে? সাকরাই বলে, ওরা অবশ্যই নিজে থেকে তোমাকে কিছু বলবে না। আমি ওয়ার্ডেনকে বলে ওদেরকে তোমার ব্লকে রেখেছি। তুমি ওদের সাথে ভালো সম্পর্ক তৈরি করবে। যতটুকু ইনফরমেশন জানতে পারো আমার কাজে লাগবে সেটা। নন্দিনী সাকরাইয়ের কথায় রাজি হয়। রাতের বেলা সাকরাই সুন্দরকে কল করে জানায় চেলাপ্পার পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে, তাই কাল তার শেষকৃত্যের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে জেলের ভেতর নন্দিনী মেয়েগুলোর সাথে ভালো সম্পর্ক করে। ৮ জনের মধ্যে ভীরা এবং মুপ্পিকে নন্দিনীর সেলেই রাখা হয়। রাতের বেলা নন্দিনী ইচ্ছে করে ওদের দুজনকে শুনিয়ে বলে, কাল আমাকে চেলাপ্পা স্যারের ওয়াইফের সাথে কথা বলতে হবে। চেলাপ্পার নাম শুনে ভীরা অবাক হয়ে জানতে চায়, তুমি চেলাপ্পা স্যারকে কিভাবে চেনো? নন্দিনী বলে, উনি আমার উকিল ছিল। এরপর নন্দিনী ভীরাকে পাল্টা প্রশ্ন করে, তুমি ওনাকে কিভাবে চেনো? ভীরা জবাব না দিয়ে শুয়ে পড়ে। এর মধ্যে মধ্যরাতে হঠাৎ মুপ্পির খিঁচুনি শুরু হয়। এটা দেখে নন্দিনী অনেক ঘাবড়ে যায়। সে ডিউটিরত পুলিশকে ডেকে মুপ্পিকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। পরদিন চেলাপ্পার শেষকৃত্যের আয়োজন করা হয়, কিন্তু শেষকৃত্যের সময় চেলাপ্পার ছেলে সুন্দরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সময় পেরিয়ে যায়, তাই সাকরাই তাকে খুঁজে বের করে। সান্দারের সাথে সাথে ধামুও নিখোঁজ ছিল। ধামু ফেস্টিভ্যালে নাটকের সাথে জড়িত, তাই সাকরাই ধামুকে খুঁজতে সেখানে চলে যায় এবং সেখানে ধামুকে পেয়েও যায়। সাকরাই ধামুকে জিজ্ঞেস করে, চেলাপ্পার শেষকৃত্যে উপস্থিত না থেকে এখানে কি করছে? ধামু বলে, আমি উৎসবের জন্য হাতে কবজি বেঁধেছি, তাই শেষকৃত্যে উপস্থিত থাকতে পারবো না। তখন সাকরাই জানতে চায় সুন্দর কোথায়। সুন্দরকে ছাড়া চেলাপ্পার শেষকৃত্য সম্ভব না, তাকেই চেলাপ্পার চিতায় আগুন দিতে হবে। ধামু বলে, আমি জানি সুন্দর এই সময় কোথায় থাকতে পারে। ধামু সাকরাইকে সেখানে নিয়ে যায়। যাওয়ার সময় সাকরাই খেয়াল করে অসংখ্য লোক উৎসব উপলক্ষে বিভিন্ন বেশে নিজেদেরকে সাজিয়েছে। ধামু জানায়, সবাই এমন বেশ ধারণ করেছে একটা বিশেষ উদ্দেশ্যে। উৎসবের শেষের দিন সবাই সমুদ্রে নিজেদের বেশ ধুয়ে ফেলেছে, আর বেশের সাথে সাথেই সবাই নিজেদের পাপও ধুয়ে ফেলবে এবং নতুন করে জীবন শুরু করবে। এসব বলতে বলতে ওরা সুন্দরের কাছে পৌঁছে যায়। সুন্দর মাতাল অবস্থায় অজ্ঞান হয়ে একটা জায়গায় বসেছিল। সাকরাই সুন্দরকে জাগানোর চেষ্টা করে। সুন্দরের জ্ঞান ফিরলে নেশার ঘোর কাটে না। সাকরাইকে দেখে সুন্দর কাঁদতে কাঁদতে বলে, বাবা জীবিত থাকলে আমি তার সাথে ভালোভাবে কথা বলিনি। আজ বুঝতে পারছি কত বড় ভুল করেছি। আজকের পর থেকে তাকে আমি কখনো দেখতে পারবো না। সাকরাই এবং ধামু সুন্দরকে সামনে নিয়ে শেষকৃত্যের স্থানে নিয়ে যায়, কিন্তু সুন্দর মাতাল অবস্থায় থাকায় সোজা হয়ে দাঁড়াতেও পারে না। তাই ধামু সুন্দরকে ধরে চেল্লাপার চিতায় আগুন দিয়ে দেয়। এরপর সাকরাই পুলিশ স্টেশনে গিয়ে আবারও ইনভেস্টিগেশন শুরু করে। সাকরাই এবং মূর্তি মেয়েগুলোর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে তাদের ব্যাপারে জানার চেষ্টা করে। এর মাঝে পুলিশের কাছে ৮ জনের মার্ডারের দিনের ফোনের লোকেশন ডিটেলস চলে আসে। মার্ডারের দিন ৩ জনের ফোনের সুইচ অফ ছিল, বাকি ৫ জনের ফোনের লোকেশন তাদের নিজ নিজ হোম টাউনের আশেপাশেই ছিল। লেডি কনস্টেবল গীতা বলে, মেয়েগুলোকে ফোনের লোকেশনের উপর ডিপেন্ড করে দেখলে তো মার্ডারের দিন ওরা কেউই ক্রাইম স্পটে ছিল না। সাকরাই বলে, হয়তো ওরা জানতো ওদের ফোন ট্র্যাক করা হবে, তাই ইচ্ছে করে ফোন যার যার বাড়িতে রেখে আসে। এছাড়া মৃত্যু ক্রাইম স্পটে ধরা পড়েছে, অর্থাৎ মৃত্যুর ফোনের লোকেশন তার হোম এরিয়ায়, তাই লোকেশনের উপর ডিপেন্ড করে কোনো ডিসিশনে পৌঁছানো যাবে না। কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে চেলাপ্পার 2 জন অ্যাসিস্ট্যান্ট লয়ার চলে আসে। সাকরাই নিজেই তাদেরকে ডেকেছিল। অ্যাসিস্ট্যান্ট লয়াররা জানায়, চেলাপ্পা 10 বছর ধরে একটা কেস নিয়ে কাজ করছে। কেসটা অনেক বেশি কনফিডেন্সিয়াল, তাই সেটার ব্যাপারে অ্যাসিস্ট্যান্ট লয়ারদেরকেও বেশি কিছু বলেনি। তবে চেলাপ্পার ব্যাপারে ওই ল্যাপটপে এই কেসের ব্যাপারে ইনফরমেশন আছে। সাকরাই অবাক হয়ে জিজ্ঞেস করে, চেলাপ্পার ল্যাপটপ ছিল? কারণ মার্ডারের পর ক্রাইম স্পটে কোনো ল্যাপটপ পাওয়া যায়নি। সাকরাই একজন কনস্টেবলকে বলে চেলাপ্পার বাড়িতে গিয়ে ল্যাপটপের সন্ধান করতে। এরপর একজন অ্যাসিস্ট্যান্ট লয়ার বলে, চেলাপ্পা স্যার কখনো কোনো কেসে হারেনি, শুধু প্রিয়তমা ম্যাডামের স্কুলের কেসটাই হেরেছে। কথা শেষ হওয়ার আগেই সাকরাই তাকে থামিয়ে দিয়ে বলে, ঠিক আছে আপনারা চলে যান, প্রয়োজন হলে আমি আবার ডাকবো। মুত্তে বুঝতে পারে সাকরাই তার সামনে প্রিয়মতার স্কুলের কেস নিয়ে কথা বলতে চাচ্ছে না। লয়াররা চলে যাওয়ার পর মূর্তি সাকরাইকে জানায়, প্রিয়মতার স্কুলের ব্যাপারে হেল্প লাগলে তার ছেলে নিজেই করেছিল। মূলত প্রিয়ম্বতা মূর্তির অফার করেছিল সে যদি প্রিয়ম্বতাকে হেল্প করে তাহলে প্রিয়ম্বতা তার স্কুলে সম্পূর্ণ ফ্রিতে মূর্তির ছেলেকে অ্যাডমিশন করাবে। প্রিয়ম্বতার স্কুলটা একটা হাই প্রোফাইল স্কুল, তার মতো সাধারণ পুলিশ অফিসারের ক্ষমতা নেই ছেলেকে এমন স্কুলে পড়াবে। তাই মূর্তি ছেলের ভবিষ্যতের কথা প্রিয়ম্বতার অফারে রাজি হয়ে যায়। পরবর্তীতে মূর্তি চেলাপ্পাকে সমস্ত সত্যি জানিয়ে দিয়েছিল, কিন্তু চেলাপ্পা প্রিয়ম্বতাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মূর্তির বিরুদ্ধে কেস ফাইল করেছিল। সাকরাই প্রিয়ম্বতার সাথে কথা বলার জন্য মূর্তিকে নিয়ে প্রিয়ম্বতার স্কুলে যায়। সাকরাই প্রিয়ম্বতাকে ওই 8 জন মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তাদেরকে চেনে কিনা। প্রিয়ম্বতা অহংকার করে বলে, আপনি কিভাবে মনে করলেন এ ধরনের মেয়েরা আমার স্কুলের স্টুডেন্ট ছিল?
সাকরাই কথা না ঘুরিয়ে সরাসরি বলে, আপনার স্কুলের ব্যাপারে চেলাপ্পার সাথে 10 থেকে 12 বছরের শত্রুতা চলছে আপনার। তাছাড়া চেলাপ্পার ফোনের লাস্ট কল আপনারই ছিল। হতে পারে চেলাপ্পার মার্ডারের সাথে আপনি জড়িত। প্রিয়তমা হেসে বলে, চেলাপ্পা আমার উপর মিথ্যা কেস করেছিল, তাই আমি চেলাপ্পার উপর মানহানির মামলা করেছিলাম। কথা জানাতেই সেদিন তাকে কল করেছিলাম আমি। সাকরাই অনেকটা নিরাশ হয়ে প্রিয়ম্বতার স্কুল থেকে ফিরে যায়। অন্যদিকে নন্দিনী মুপ্পির সাথে কথা বলতে জেল হাসপাতালে যায়। নন্দিনী মুপ্পির কাছে তার এমন অসুস্থতার কারণ জানতে চাইলে মুপ্পি জানায়, লাইট অনবরত অন অফ হতে থাকলে তার এই প্রবলেম হয়। সেলের লাইটটা নষ্ট ছিল, বারবার অন অফ হওয়ায় তার খিঁচুনি শুরু হয়। এটা শুনে নন্দিনী বলে, তাহলে আমি ওয়ার্ডেনকে বলে লাইটটা চেঞ্জ করার ব্যবস্থা করব। এরপর নন্দিনী সারোজার কাছে গিয়ে তাকে রিকোয়েস্ট করে যেন লাইটটা চেঞ্জ করার ব্যবস্থা করে দেয়। সারোজা আশ্বাস দেয় ব্যবস্থা করবে। এরপর নন্দিনী বাকি 7 জন মেয়ের সাথে কথা বলে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, কিন্তু কেউই নন্দিনীকে তেমন একটা পাত্তা দেয় না। এরপর আমরা মালতী এবং সুন্দরকে দেখতে পাই। আজ চেলাপ্পার অস্থি বিসর্জনের দিন, তাই মালতী সাকরাইকেও ডেকেছে। অস্থি বিসর্জনের সময় ধামু উপস্থিত ছিল না, তাই সুন্দর মালতীর সাথে রাগারাগি করে বলে, ধামুকেও ডাকা উচিত ছিল, সেও আমাদের পরিবারের সদস্য। সাকরাই সুন্দরের রাগের কারণ জানতে চাইলে মালতী জানায়, ধামু চেলাপ্পার শেষকৃত্যের সময় অনেক বড় একটা ত্যাগ স্বীকার করেছে। মূলত ধামি অস্ত্রকালী উৎসবে 14 বছর ধরে অভিনয় করছে। একটানা 15 বছর তপস্যা করলে একজন অভিনেতা দেবীর রোল করার সুযোগ পায়। এটাই ছিল ধামুর তপস্যার শেষ বছর। উৎসবের সময় অভিনেতারা একটা কবচ পরে থাকে। উৎসবে শেষ না হওয়া পর্যন্ত সেটা খোলার নিয়ম নেই, আর কবচ পরে থাকা অবস্থায় কারো শেষকৃত্যের অংশগ্রহণ করা যাবে না। কিন্তু চেলাপ্পার শেষকৃত্যের সময় সুন্দর সোজা হয়ে দাঁড়াতে পারছিল না দেখে ধামু নিজের কবচ খুলে সুন্দরকে চিতায় আগুন দিতে সাহায্য করেছে। এ কারণে ধামুর 14 বছরের তপস্যাও ভেঙে যায়। সাকরাইয়ের সন্দেহ হয় ধামুর মতো এত বড় ত্যাগের পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, তাই সে ধামুকে খুঁজতে শুরু করে। সাকরাই ধামুকে সমুদ্রের তীরে খুঁজে পায়। ধামু নিজের বেশ ধুয়ে ফেলছিল। সাকরাইয়ের মনে পড়ে ধামু বলেছিল বেশ ধোয়ার সময় সবাই নিজের পাপও ধুয়ে ফেলে। সাকরাই ধামুর কাছে জানতে চায় সে কোন পাপ ধুয়ে ফেলছে। ধামু মিথ্যে বলে যে, আমি তো হাত মুখ ধুয়ে অভিনয়ের জন্য তৈরি হচ্ছি। সাকরাই বলে, তুমি নিজের কবচ খুলে ফেলছিলে, এবছর তুমি কোনো চরিত্রেই অভিনয় করতে পারোনি। এরপর সাকরাই জিজ্ঞেস করে, চেলাপ্পার মৃত্যুর সময় তুমি কোথায় ছিলে? কথা বলাতেই ধামু পালাতে শুরু করে। সাকরাই তাকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু ধরতে পারে না। এর মাঝে নন্দিনী সাকরাইকে কল করে বলে, আমি মেয়েগুলোর ব্যাপারে বেশি কিছু জানতে পারিনি, তবে ওদের কথা শুনে এতটুকু জানতে পেরেছি ওরা স্কুল কিংবা কলেজে পড়ার সময় হোস্টেলে থাকতো। পুলিশ 8 জনের স্কুল এবং হোস্টেলের অ্যাড্রেস খুঁজে বের করে। ওদের ব্যাপারে ডিটেলস ইনফরমেশন কালেক্ট করলে জানতে পারে 8 জনই বছরের মাঝামাঝি সময়ে স্কুল এবং হোস্টেলে অ্যাডমিশন নিয়েছিল, কিন্তু ওদের অ্যাডমিশনের পেপারে তাদের গার্ডিয়ানের ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। তাদের অ্যাডমিশন করেছিল একটা চ্যারিটেবল ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশনে তাদের পড়াশোনার খরচ বহন করত। সাকরাই ইনভেস্টিগেশন করে জানতে পারে ওই ফাউন্ডেশন ওনার প্রিয়ম্বতা। তাই সাকরাই আবারও প্রিয়ম্বতার সাথে কথা বলতে চায়। সে আবার ওই 8 মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। প্রিয়ম্বতা রেগে গিয়ে বলে, আপনার কি মনে হয় ওই 8 মেয়ের পড়াশোনার খরচ আমি বহন করেছি, যাতে ওদের মাধ্যমে চেলাপ্পাকে হত্যা করাতে পারি? চেলাপ্পা যদি এতই মহান মানুষ হয়, তাহলে মেয়েগুলোর তাকে হত্যা করার পর সারেন্ডার কেন করেছিল? এরপর প্রিয়ম্বতা সাকরাইকে জানায় 10 বছর আগে প্রিয়ম্বতার স্কুলে একটা বাজে ইনসিডেন্ট ঘটেছিল। সেটা নিয়ে চেলাপ্পা প্রিয়ম্বতাকে ব্ল্যাকমেল করত। এক রাতে চেলাপ্পা এই 8 জন মেয়েকে নিয়ে এসেছিল প্রিয়ম্বতার কাছে। চেলাপ্পা প্রিয়ম্বতাকে বলেছিল এই মেয়েগুলোকে কোথাও লুকিয়ে রাখতে, যেন চেলাপ্পা যখন ইচ্ছে তখন মেয়েগুলোর সাথে দেখা করতে পারে। স্কুলের রেপুটেশন বাঁচাতে প্রিয়ম্বতা চেলাপ্পার কথায় রাজি হয়। সে 8 জন মেয়েকে ভিন্ন ভিন্ন আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল। এসব শুনে সাকরাই কেঁদে ফেলে। যে লোকটাকে সাকরাই নিজের বাবার স্থান দিয়েছিল সে এতটা জঘন্য হতে পারে সাকরাই ভাবতেও পারেনি। এরপর সাকরাই ধামুকে খুঁজতে ফেস্টিভ্যালের স্থানে চলে যায়। অন্যদিকে নন্দিনী জানতে পারে ওই 8 জন মেয়ে রাতের বেলা একত্রিত হওয়ার প্ল্যান করেছে। নন্দিনী ওদেরকে ফলো করলে দেখতে পায় 8 জন একত্রিত হয়ে একসাথে চিৎকার করে কান্না করছে। চেলাপ্পা মারা যাওয়াতে নন্দিনীর কেসটা আবারও ট্রায়ালে পাঠানো হয়। আর সে কেসের ডিটেলস জানার জন্য একজন সিনিয়র উকিল আসে নন্দিনীর সাথে কথা বলতে। সে নন্দিনীকে জিজ্ঞেস করে সে ওই দিন সাকরাইয়ের কাছ থেকে পিস্তলটা কেন চুরি করেছিল, সেলফ ডিফেন্সের জন্য নাকি তার চাচা গুনাকে মারার জন্য? প্রশ্নটা শোনা মাত্রই নন্দিনীর অতীতের কথা মনে পড়ে। তার হাত পা ভয় কাঁপতে থাকে। বারবার উকিলের কথাগুলো সে সহ্য করতে পারে না। একটা পর্যায়ে সে বলে, আমি ওনাকে মারার জন্যই গিয়েছিলাম। এটা বলে সে আবারও জেলের ভেতর চলে আসে। এদিকে সাকরাই প্রিয়ম্বতার কাছে জানা বিষয়গুলো মূর্তিকে বলে, যাকে সে এতদিন বাবার মতো শ্রদ্ধা করত, সম্মান করত।
সেই লোকটা এত জঘন্য কাজ করতে পারে এটা সাকরাই মেনে নিতে পারে না। কথাটা শুনে মূর্তিও ভীষণ অবাক হয়, কারণ এর আগে কখনও চেলাপ্পার এমন কোনো বদ অভ্যাসের ব্যাপারে জানা যায়নি। সে সাকরাইকে জিজ্ঞেস করে, এখন আমাদের কি করা উচিত? সাকরাই বলে, আমাদের সব ইমোশন ভুলে পুলিশের মতো চিন্তা করা উচিত, সত্যিটাকে সবার সামনে প্রকাশ করে ওই মেয়েগুলোকে মুক্ত করা উচিত। মূর্তি তার কথা মেনে নেয়। এরপর তারা নতুন করে এই কেসের রহস্য উদ্ঘাটনের কাজে লেগে পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে, 8টা মেয়েই তো নিজেদের দোষ স্বীকার করেছে, তাহলে এদের মধ্যে আসল খুনিকে কিভাবে খুঁজে বের করবে? তার থেকেও বড় প্রশ্ন, যদি মুথুই চেলাপ্পাকে মেরে থাকে তাহলে তাকে ওই আলমারির ভেতরে বন্ধ করল কে? এই সব বিষয়ে খোঁজ নেওয়ার জন্য সাকারাই মূর্তিকে নিয়ে আবারও ফার্ম হাউসে চলে যায়। সেখানে গিয়ে সবকিছু খুব সূক্ষ্মভাবে চেক করতে থাকে। তখন একটা অদ্ভুত বিষয় তার সামনে আসে। সে দেখতে পায় একটা রুমের দেওয়াল বাইরে থেকে যতটা চওড়া, ভেতর থেকে তা না, অর্থাৎ ভেতরের জায়গাটা নিশ্চয়ই কোনো রহস্য আছে। তাই সে ভেতরের দেওয়ালে আঘাত করলে বুঝতে পারে দেয়ালগুলো ফাঁপা। তখন সে জোরে জোরে আঘাত করলে একটা পর্যায়ে সেটা খুলে যায় আর একটা গোপন সুড়ঙ্গ দেখা যায়। তারা দুজন সেই সুড়ঙ্গ ধরে কিছু দূর এগিয়ে গিয়ে দেখে সেখানে অনেকটা ছাই আছে। দেখেই বোঝা যাচ্ছে সেখানে কোনো কাগজপত্র পোড়ানো হয়েছে, কিন্তু সেখান থেকে কোনো ক্লু পাওয়া যায় না। এরপর তারা এই সুড়ঙ্গ ধরে হাঁটতে হাঁটতে একেবারে সাগরের তীরে আসে। তখন সাকারাই বুঝতে পারে মুথু কিভাবে বন্ধ ঘরের ভেতরে ঢুকেছিল। এই সুড়ঙ্গের পথ দিয়েই সেদিন সে ভেতরে যায়। এরপর সাকারাই সুড়ঙ্গের রহস্য খুঁজে বের করার জন্য একজন এক্সপার্টের সাথে দেখা করতে চায়। তার কাছ থেকে জানা যায় ব্রিটিশ রাজারা নিজেদের স্বার্থে এই সুড়ঙ্গটা তৈরি করেছে। পরবর্তীতে ওই সুড়ঙ্গটা ধরে মানুষ পাচারের কাজ শুরু হয়। চেলাপ্পা সেটা জানতে পেরে সুড়ঙ্গটা বন্ধ করার জন্য সেখানেই নিজের ফার্ম হাউস বা কটেজ বানিয়ে নেয়। তার সাথে কথা বলে সাকারাই সোজা চলে যায় মালতীর সাথে দেখা করতে। সেখানে গিয়ে তাকে কটেজ এবং ওই সুড়ঙ্গের ব্যাপারে জিজ্ঞেস করে। মালতী জানায় সে এবার সুন্দর এ ব্যাপারে কিছুই জানে না, আর হয়তো চেলাপ্পাও কিছু জানতো না, কারণ চেলাপ্পা কিছু জেনে থাকলে তাকে অবশ্যই জানাতো। তখন সাকারাই বলে, এমনও তো হতে পারে চেলাপ্পার অনেক বিষয় আপনারা জানেন না, হয়তো সে অনেক কিছুই আপনাদের কাছ থেকে লুকিয়েছে। এসব কথা বলতে বলতে হঠাৎ কয়েকজন জেলে ধামুকে ধরে নিয়ে আসে চেলাপ্পার বাড়িতে। তারা জানতো সাকারাই তখন সেখানেই আছে। তারা ধামুকে তার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সাকারাই ধামুকে জিজ্ঞেস করে সেদিন সে পালিয়েছিল কেন, কিন্তু ধামু তার কোনো উত্তর না দিয়ে বরং মালতীর সাথে গোপনে কথা বলতে চায় আর সাকারাইকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু সাকারাই তার কথা মানে না, উল্টো তাকে জিজ্ঞেস করে সেদিন সে চেলাপ্পার জন্য তাবিজ খুলে কেন নিজের 14 বছরের তপস্যা ভঙ্গ করল, আর সেদিন সে সাকারাইয়ের সামনে থেকে পালিয়ে গিয়েছিল কেন। প্রথমে ধামু কোনো উত্তর দিতে না চাইলেও একটা পর্যায়ে সে সত্যিটা বলতে বাধ্য হয়। মূলত ধামু চেলাপ্পার ছেলে ছিল। তার মেয়ের সাথে চেলাপ্পার গোপন সম্পর্ক ছিল। সে ব্যাপারে চেলাপ্পার পরিবার জানত না। মালতী বিষয়টা সহ্য করতে না পেরে ধামুর গালে কষে একটা চর বসিয়ে দেয়। এরপর কাঁদতে কাঁদতে ভেতরে চলে যায়, আর তাকে সামলানোর জন্য সাকরাইও যায়। এদিকে নন্দিনীর স্টেটমেন্টের কথা শুনে সরজা তাকে বোঝায় যে এখন তাকে ভেবে চিন্তে ডিসিশন নিতে হবে, না হলে এই জেল নামক নরক থেকে কখনোই বেরোতে পারবে না। অবশ্য নন্দিনীর সেখান থেকে বেরোনোর ইচ্ছাও নেই। তখন সারজা বলে, জেলের বাইরে তোমার পছন্দের কোনো মানুষ নেই? তখন নন্দিনী তাকে সাকরাইয়ের ব্যাপারে জানায়, তবে নামটা বলে না। সে বলে, আমি জানি না তার সাথে আমার সম্পর্ক কি। সে আমাকে স্কুল লাইফ থেকে পছন্দ করে, কিন্তু আমি নিজেই কনফিউজড। তখন সাকরাই তাকে বোঝায়, সবসময় মনে রাখবে তোমার জন্য বাইরে কেউ অপেক্ষা করছে, তাহলে তোমার বাইরে যাওয়ার ইচ্ছা মনে হবে। সেটা শুনে নন্দিনী একটু খুশি হয়। এরই মাঝে হঠাৎ একটা বিকট শব্দ শুনে তারা দৌড়ে চলে যায় কিচেনে। সেখানে গিয়ে দেখে একটা গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, আর মুপ্পির আবারও মৃগের অ্যাটাক শুরু হয়েছে। এসব নিয়ে সেখানে একটা হাঙ্গামা সৃষ্টি হয়। পুলিশ দ্রুত গিয়ে মুপ্পিকে হসপিটালে নিয়ে রেখে আসে। সেখানে থাকা নার্স তাকে একটা ইঞ্জেকশন দিতে যাচ্ছিল। এমন সময় তার গ্রুপের আরেকটা মেয়ে আড়াল থেকে তাকে বলে, বাইরে আরও একজন অসুস্থ হয়ে পড়েছে, তোমাকে বাইরে ডাকছে। কথা শুনে নার্স সেখান থেকে চলে যায়, আর মুপ্পি সেই সুযোগে একটি গোপন দরজা দিয়ে পালিয়ে জেলের আরেকটা সাইডে যায়। অর্থাৎ এই সিলিন্ডারটা ব্লাস্ট হওয়া আর মুপ্পির অসুস্থ হওয়া পুরোটাই তাদের প্ল্যানিং। সিলিন্ডার ব্লাস্টে অনেকে আহত হয় আর জেলের সবাই সেসব সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। তাই সুযোগে মুপ্পি গিয়ে রেকর্ড রুম থেকে একটা ফাইল খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে ফাইনালি সে ওই ফাইলটা পেয়ে যায়। কিন্তু তারই মাঝে হঠাৎ একজন লেডি কনস্টেবল সেখানে আসে। মুপ্পি তাকে আড়ালে লুকিয়ে পড়ে। তাকে কনস্টেবল বুঝে যায় যে সেখানে কেউ আছে। সে মেয়েটাকে খুঁজতে শুরু করে। এরই মাঝে হঠাৎ রেকর্ড রুমের লাইটটা জ্বলতে নিভতে শুরু করলে মুপ্পি ঘাবড়ে যায়, কারণ অন্ধকার দেখলেই তার মৃগের অ্যাটাক শুরু হয়। ঠিক সেই মুহূর্তে নন্দিনী সেখানে পৌঁছে কনস্টেবলকে বাহানা বানিয়ে সেখান থেকে সরিয়ে দিয়ে মেয়েটাকে বাঁচিয়ে নেয়। এরপর সে মুপ্পিকে এসবের কারণ জিজ্ঞেস করে, কিন্তু মুপ্পি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়।
নন্দিনী তখন বুঝে যায় ওই মেয়েগুলো নিশ্চয়ই কোনো প্ল্যান করছে, কিন্তু সেটা কি সেটাই এখন জানতে হবে। অন্যদিকে সাকরাই ওই সুড়ঙ্গে আসা যাওয়ার রাস্তা থেকে ফিঙ্গারপ্রিন্ট চেক করলে জানতে পারে ওই 8টা মেয়ে ওই রাস্তা ধরেই সেদিন কটেজে ঢুকেছিল এবং তাদের মধ্যে একমাত্র মুথুই সেখানে দুবার এসেছে। তো সেখান থেকে ফেরার পর সাকরাই চেলাপ্পার পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানতে পারে যে চেলাপ্পার হাতে গান পাওয়া গেছে, তার মানে গুলিটা তার হাত থেকেই চলেছে। সেটা শুনে মূর্তি নিশ্চিত হয়ে যায় যে চেলাপ্পা সুইসাইড করেছে, কিন্তু সাকরাই সেটা মানতে চায় না। তার মনে হচ্ছিল মুথু হয়তো কোনোভাবে চেলাপ্পার হাতে পিস্তল ধরিয়ে গুলি চালিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি তেমন কোনো ক্লুও পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া যায় না। ব্যাপারটা নিয়ে সাকরাই বেশ টেনশনে পড়ে যায়। তার থেকেও বড় চিন্তা এটা যে 10 বছর পরে মেয়েগুলো হঠাৎ কেন সেদিনই একসাথে আবার ফিরে এলো। সেটা খুঁজে বের করার জন্য সাকরাই নিজের মতো করে একটা থিওরি দাঁড় করানোর চেষ্টা করে। তার ধারণা হয়তো মেয়েগুলো কোনোভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে একত্রিত হয় আর একসাথে তাদের হওয়ায় অন্যায়ের প্রতিশোধ নিতে অথবা জেরা করতে চেলাপ্পার কাছে যায়। সেখানে মেয়েগুলোর কথার বোঝা সহ্য করতে না পেরে হয়তো চেলাপ্পা সুইসাইড করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চেলাপ্পা যদি সুইসাইড করেই থাকে তাহলে মুথু কেন নিজেকে ফাঁসানোর জন্য তার কাছ থেকে পিস্তলটা কেড়ে নিয়ে আলমারিতে গিয়ে লুকাবে? সাকরাই তখন সেটারও একটা এক্সপ্লেনেশন খুঁজে বের করে। সাধারণত প্ল্যানিং করে কাজ তারাই করতে পারে যারা প্রফেশনাল ক্রিমিনাল হয়, আর মুথুর মতো একটা সাধারণ ভদ্রমেয়ে এরকম পরিস্থিতিতে নার্ভাসনেসের কারণে যে কোনো রকম রিয়্যাক্ট করতে পারে। তাই তার লুকিয়ে পড়ার বিষয়টা অতটাও গুরুত্বপূর্ণ না। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এখনও পুলিশ একটা প্রশ্নের উত্তর খুঁজে পায় না। সেটা হলো মুথু ভেতরে থাকা অবস্থায় আলমারির দরজাটা বাইরে থেকে কে আটকালো? এটা তো মুথু বা চেলাপ্পা কারো পক্ষেই সম্ভব না। তো সাকরাই বিষয়টা গিয়ে ডিসিকে জানায়। ডিসি তখন তাকে ওই মেয়েগুলোর মুখ খোলাতে বলে, তাদের কাছ থেকে সত্যি স্বীকারোক্তি নিতে বলে, তা না হলে কোনোভাবেই কেসটা সলভ হবে না। তখন সাকরাই টেনশনে পড়ে যায় যে কিভাবে ওই মেয়েদের মুখ থেকে আসল সত্যিটা বের করবে। পরদিন নন্দিনী ওই মেয়েগুলোকে গিয়ে বলে তাদেরকে জেলের ওয়ার্ডেন দেখা করতে বলেছে। সেটা শুনে মেয়েগুলো তার সাথে ওয়ার্ডেনকে যেতে শুরু করে, কিন্তু পরে জানা যায় নন্দিনী তাদেরকে ওয়ার্ডেনের কাছে নয় বরং সাকরাইয়ের সাথে দেখা করাতে নিয়ে গেছে। সেটা দেখে মেয়েগুলো নন্দিনীর উপর খুব রেগে যায়। নন্দিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করে, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েগুলো তার কথা না শুনে সেখান থেকে চলে যায়। তখন নন্দিনী বাধ্য হয়ে তোমাদের মতো অন্যায় আমার সাথেও হয়েছিল এটা বলে। আমি সে অন্যায়কারীকে শাস্তি দেওয়ার অপরাধে জেল খাটছি, তাই আমি চাই তোমরা মন খুলে বাঁচো। সেটা শুনে মেয়েগুলো ইমোশনাল হয়ে পড়ে। তখন নন্দিনী তাদেরকে আশ্বস্ত করে যে তারা সাকরাইয়ের উপর ভরসা করতে পারে, এতে তাদের ভালোই হবে। মেয়েগুলো বেশ কনফিউজ ছিল সত্যিটা আদৌ জানানো উচিত হবে কিনা। তখন সাকরাই তাদেরকে তাদের ফিঙ্গারপ্রিন্ট দেখিয়ে বলে এটা থেকে প্রমাণ হয় তোমরা সবাই সেদিন কটেজে গিয়েছিলে, কিন্তু কেউ এই অসুরকে খুন করেনি। তোমাদের অসুর সুইসাইড করেছে। তোমরা ভয় পেও না, আমি তোমাদের এই রহস্য কাউকে জানাবো না, সোজা জজের কাছে গিয়ে বলব। তখন মেয়েগুলো আসল ঘটনা তাদের খুলে বলতে শুরু করে। বছর 10 আগে রবি নামের এক জেলে ছিল। ওয়াইফ নাগাম্মাকে নিয়ে সুখের সংসার ছিল। নাগাম্মা তার হাজব্যান্ডকে অনেক ভালোবাসত। তার কাছে তার হাজব্যান্ড ঈশ্বরের প্রতীক ছিল। কিন্তু একদিন সেই ঈশ্বর সমতুল্য ববির এক ভয়ঙ্কর রূপ তার সামনে আসে। এক রাতে সে রবিকে খুঁজতে খুঁজতে চলে যায় সাগর পাড়ে। সেখানে গিয়ে দেখে রবি ছোট ছোট 8টা মেয়েকে বেঁধে ওই সুড়ঙ্গের ভেতর নিয়ে যাচ্ছে। রবি মেয়েগুলোকে ভেতরে আটকে রেখে বাইরে বেরোনোর পর সামনে নাগাম্মাকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। নাগাম্মা তখন তাকে বলে এত ছোট ছোট মেয়েদের সাথে এমন অন্যায় করো না, তুমি অনেক বড় পাপ করছো। তখন রবি বলে তুমি আমাকে ভুল বুঝছো, আমি নিজের জন্য এসব করছি না, এটা আমার বসের জন্য করা শেষ কাজ। কাজটা করলে আমি অনেকগুলো টাকা পাবো, সেটা দিয়ে সব ধার দেনা মিটিয়ে তোমাকে নিয়ে দূরে গিয়ে সুখে সংসার করব। তবুও নাগাম্মা তাকে বারবার বোঝাতে থাকে যে এমন ফুটফুটে বাচ্চা মেয়েদের সাথে এরকম অন্যায় করা ঠিক হবে না। এরই মাঝে রবির বস অর্থাৎ সেই অসুরের আসার সময় হয়ে যায়। তাই রবি নাগাম্মাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু নাগাম্মা তার কথা শোনে না। তাই রবি বাধ্য হয়ে তার মাথায় আঘাত করে সেন্সলেস করে দেয়। এরপর তাকে ওই মেয়েদের সাথে নিয়ে গিয়ে আটকে রাখে। এরই মাঝে তার বস এসে মেয়েদেরকে চেক করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নাগাম্মার সেন্স ফিরলে মেয়েগুলোকে দেখে তার ভীষণ মায়া হয়। ততক্ষণে রবি এসে তার হাত খুলে দেয়। তখন নাগাম্মা তাকে মেয়েগুলোর হাতও খুলে দিতে বলে, কিন্তু রবি তাতে রাজি হয় না। সে নাগাম্মাকে বলে আরে এদেরকে মেয়ে কেন মনে করছো, মাছ মনে করো, তাহলেই তো হয়। আর মাছ তো একবার কন্টেনারে উঠে গেলে দ্বিতীয়বার নামানো হয় না। এগুলো বিভিন্ন শহরে বিভিন্ন আড়তদারদের কাছে চলে যায়। তার কথা শুনে নাগাম্মার ভীষণ অবাক হয়। সে কখনো কল্পনাও করতে পারেনি রবির মুখ থেকে কখনো তাকে এমন কথা শুনতে হবে। সে শেষবারের মতো রবি মেয়েগুলোকে ছেড়ে দিতে বলে, কিন্তু রবি তার কথায় রাজি হয় না। তখন নাগাম্মা বাধ্য হয়ে একটা ধারালো জিনিস নিয়ে নিজ হাতে রবির গলা কেটে দেয়। এরপর স্বামীর লাশের পাশে বসে হাউমাউ করে কাঁদতে থাকে।
সে আগেই মেয়েগুলোর হাতের বাঁধন খুলে দিয়েছিল, তাই মেয়েগুলো বাইরে বেরিয়ে ওই দৃশ্য দেখে কাঁদতে শুরু করে। এরপর নাগাম্মা ওই মেয়েগুলোকে নিয়ে সেখান থেকে পার হয়ে যায়। 2 দিন পর এলাকার লোকেরা সাগর পাড়ে রবির কাটা মাথা দেখে পুলিশকে জানায়। তারপর থেকে পুলিশ আর রবির বসের লোকেরা নাগাম্মার পেছনে উঠে পড়ে লাগে। এদিকে নাগাম্মা নিজের সন্তানের মতো করে মেয়েগুলোর দেখাশোনা করতে থাকে, তাদেরকে নিয়ে পালিয়ে বেড়াতে থাকে। এর মাঝে একদিন সে ওই মেয়েদের কাছে তাদের পরিচয় জানতে চায়, তাদের বাড়ি কোথায় সেটা জানতে চায়। কিন্তু মেয়েগুলো তার কথা কিছুই বোঝে না, কারণ তারা সবাই ভারতের ভিন্ন ভিন্ন স্টেট থেকে এসেছে, তাই প্রত্যেকেরই ভাষা ছিল আলাদা। অনেক কষ্টে নাগাম্মা তাদের কাছ থেকে জানতে পারে যে তাদের বাবা মায়েরা তাদের বিক্রি করে দিয়েছে, তাই এখন আর তাদের কোনো পরিবার নেই। এরপর একদিন হঠাৎ অসুরের লোকেরা নাগাম্মাদের খুঁজতে খুঁজতে বাস স্ট্যান্ডে আসে। নাগাম্মা তখন তার মেয়েদের নিয়ে শহর ছাড়ার জন্য সেখানে অপেক্ষা করছিল। লোকগুলোকে দেখে সে ওই মেয়েদেরকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে লোকগুলো 2টো মেয়েকে ধরে ফেলে। নাগাম্মা তখন লোকটাকে মেরে কোনো মতে মেয়েগুলোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সফল হয়। তবে মেয়েগুলোর ভরণ পোষণের মতো পর্যাপ্ত টাকা পয়সা তার কাছে ছিল না, তাই কাজের খোঁজে একদিন এদিকে ওদিকে ঘুরতে থাকে সে, কিন্তু কোথাও একটা কাজের সন্ধান পায় না। সবশেষে বাধ্য হয়ে তাকে মাঝরাতে রেড লাইট এরিয়ায় মেয়েদের সাথে রাস্তার পাশে লাইনে দাঁড়াতে হয়। কিছুক্ষণ পর একটা কাস্টমার এসে তাকে সাথে করে নিয়ে যায়। সেখান থেকে কিছু টাকা পাওয়ার পর নাগাম্মা তার 8 মেয়ের জন্য জামা কাপড় আর খাবার দাবার নিয়ে গিয়ে দেখে মেয়েরা দেয়ালে তার একটা ছবি এঁকেছে, আর ছবিটার পাশে নিজেদের ভাষায় মা লিখছে। এভাবেই 2 দিনের পরিচয় ভিন্ন জাতের ভিন্ন ভাষার মেয়েগুলো তার আপন মেয়েতে পরিণত হয়। নাগাম্মার জীবনে তখন একটাই লক্ষ্য ছিল, ওই মেয়েগুলোকে দেখাশোনা করা আর তাদেরকে সবসময় সুরক্ষিত রাখা। এর জন্য সে নিজের সত্তাকে ভুলে গিয়ে প্রতিনিয়ত অন্য মেয়েদের সাথে রাস্তার পাশে গিয়ে দাঁড়াতে শুরু করে। কিন্তু হঠাৎ একদিন সেখানে যাওয়ার সময় সে দেখে সে এলাকায় রেড করে মেয়েগুলোকে থানায় ধরে নিয়ে যাচ্ছে। এমন সময় চেলাপ্পা সেখানে পৌঁছে গিয়ে মেয়েগুলোকে তাদের হাত থেকে বাঁচায়, কারণ বর্তমান যুগে অন্য মানুষদের থেকে পুলিশের কাছে রিস্ক বেশি। যাই হোক, সেখানে চেলাপ্পার সাথে নাগাম্মার দেখা হয়। সে আগে থেকেই নাগাম্মা আর রবিকে চিনত, আর রবির মৃত্যুর বিষয়টাও জানত, তাই সে নাগাম্মাকে সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। তখন নাগাম্মা ওই মেয়েগুলোকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য তার কাছে সাহায্য চায়। চেলাপ্পা তখন তার কাছে অসুরের সম্পর্কে জানতে চায়, কিন্তু নাগাম্মা ভয় পাচ্ছিল যে অসুরের আসল পরিচয় রিভিল করলে তাদের কোনো বিপদ হবে, কারণ তার বিপদ হলে ওই মেয়েগুলোকে দেখার মতো কেউ থাকবে না। চেলাপ্পা তার মানসিক অবস্থা বুঝতে পেরে তাকে বলে, ঠিক আছে, তোমাকে আমার সামনে কিছু বলতে হবে না, কিন্তু জাজের সামনে সবকিছু বলতে পারবে তো? নাগাম্মা তার কথায় রাজি হলে চেলাপ্পা বিষয়টা নিয়ে আর কথা বাড়ায় না। সেই সময় এলাকার দেবীর পূজা উপলক্ষে অনেক বড় মেলা চলছে, তাই পরদিন নাগাম্মা পূজারী মহিলার কাছে গিয়ে মেয়েগুলোকে সন্ধ্যা পর্যন্ত একটু দেখে শুনে রাখতে বলে। আর একটু কাজ আছে, কাজটা সেরেই সে বাড়িতে ফিরে আসবে, মেয়েগুলোকে নিয়ে যাবে। কিন্তু মহিলাটা তাদের কথায় রাজি হয় না, রাজি হওয়ার কথাও না। অপরিচিত একটা মহিলার কথা সে কেন শুনবে? তখন নাগাম্মা তাকে বলে, এখানে তো সবাই সাহায্যের জন্যই আসে, এটাও তো একটা সাহায্য। তখনই হঠাৎ পুরুষ পণ্ডিত লোকটা বিরক্ত হয়ে তাদেরকে তাড়িয়ে দিতে বলে, কারণ তারা থাকলে দেবীর মণ্ডপ অপবিত্র হয়ে যাচ্ছে। সেটা শুনে মেয়েগুলোর মধ্যে একজনকে নাগাম্মাকে জিজ্ঞেস করে, আচ্ছা দেবীও তো মেয়ে, তাহলে মেয়েরা এখানে থাকলে দেব অপবিত্র হয়ে যাবে কেন? নাগাম্মা তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, আমাদের সমাজের এটাই সমস্যা, দেবীকে পূজা করি কিন্তু সেই দেবী সমতুল্য নারীকে অপমান করি। সেটা শুনে ওই পূজারী মহিলা মেয়েগুলোকে তার কাছে রাখতে রাজি হয়ে যায়। নাগাম্মা তখন একটু স্বস্তি পায়। মেয়েগুলোকে সেখানে রেখে কোর্টের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু কোর্টে ঢোকার আগেই অসুরের লোকেরা তাকে ঘিরে ধরে। নাগাম্মা তাদের দেখে ভয়ে পালাতে শুরু করে, কিন্তু পারে না। লোকগুলো তাকে ধরে তার গলায় ছুরি বসিয়ে ওই মেয়েদের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু নাগাম্মা কোনোভাবেই মুখ খোলে না। এমন সময় হঠাৎ তার হাতে মন্দিরের পবিত্র সুতো বাঁধা দেখে লোকগুলো বুঝে যায় সে নিশ্চয়ই মেয়েগুলোকে মেলার ভেতর কোথাও লুকিয়ে রেখেছে, তাই তারা নাগাম্মাকে ছেড়ে মেয়েগুলোকে খুঁজতে রওনা হয়। কিন্তু সেটা হতে দেবে না সে প্রচণ্ড সাহস দেখিয়ে ওই লোকগুলোর উপর অ্যাটাক করে। তখন তাদের মধ্যে একজন এসে নাগাম্মার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, তাকে একের পর এক আঘাত করে। বেচারি তখন ভীষণ উইক হয়ে যায়, তবুও হার মানে না। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সে লোকগুলোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আনফর্চুনেটলি শেষ রক্ষা হয় না। লোকগুলো তাকে মেরে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাক্রমে চেলাপ্পা সেটা দূর থেকে দেখে। সে দৌড়ে এসে নাগাম্মাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু নাগাম্মার হাতে তখন বেশি সময় ছিল না। সে জীবনের শেষ মুহূর্তে চেলাপ্পাকে রিকোয়েস্ট করে ওই মেয়েগুলোকে বাঁচানোর জন্য। চেলাপ্পা তখন তাকে কথা দেয় সে যেভাবেই হোক মেয়েগুলোকে রক্ষা করবে। ততক্ষণে অসুরের লোকেরা মেলায় গিয়ে মেয়েগুলোকে খোঁজে। একটা পর্যায়ে তাদের একজন মেয়েগুলোকে পেয়ে যায়। লোকটা তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে যাবে, এর মাঝে চেলাপ্পা সেখানে পৌঁছে তাকে মেরে মেয়েগুলোকে বাঁচিয়ে নেয়। এরপর তাদেরকে নিয়ে যায় প্রিয়ংবতার কাছে, আর তার সাহায্য নিয়ে মেয়েগুলোকে ভিন্ন ভিন্ন শহরে ভিন্ন ভিন্ন পরিবারের হাতে তুলে দেয়।
আর তারপর থেকে মেয়েগুলোর ভরণ পোষণ এবং পড়াশোনার সব দায়িত্ব প্রিয়ংবদার এজেন্সি গ্রহণ করে। চেলাপ্পা নিজেই মেয়েগুলোকে নিয়ে রওনা হয় তাদের নতুন পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য। তাদেরকে শুধু নতুন জীবনই দেয় না, নতুন নামও দেয়। হিন্দুদের ধর্মগ্রন্থে উল্লেখিত ৮ জন দেবীর নামে নামকরণ করা হয় তাদের, যারা একসাথে অসুরকে বধ করেছিল। সেই সাথে চেলাপ্পা প্রত্যেককে স্মরণ করিয়ে দেয় যে তারা যেন কোনোভাবেই তাদের ওই অসুরের চেহারা না ভুলে। এতটুকু বলার পর মেয়েগুলো সাকারকে বলে, চেলাপ্পা আমাদের অসুর নয়, আমাদের বাবা ছিল। সবকিছু শোনার পর সাকরাই তাদেরকে জিজ্ঞেস করে সে রাতে কটেজে কি হয়েছিল। মেয়েগুলো সেটার উত্তর দেওয়ার আগেই লেডি কনস্টেবল এসে তাদেরকে জোর করে ভেতরে নিয়ে যায়। সাকরাই তার কাছ থেকে মাত্র 2 মিনিট সময় চায়, কিন্তু কনস্টেবল তাতে রাজি হয় না। মেয়েগুলো যাওয়ার পর সাকরাই নন্দিনীর সাথে কথা বলতে শুরু করে। মেয়েগুলোর কথা অনুযায়ী এই সব কিছুর পেছনে একটা বড় পাচারকারীদের গ্যাং কাজ করছে। সাকরাইয়ের ধারণা হয়তো চেলাপ্পা ওই গ্যাং নিয়ে রিসার্চ করছিল, যে কারণে ওই গ্যাংয়ের লোকেরা তাকে মেরে ফেলেছে। তাই সাকরাই এখন ওই গ্যাংয়ের মাস্টার মাইন্ডকে খোঁজার কাজে লেগে পড়ে। এদিকে ধামু যায় সুন্দরের সাথে দেখা করতে। সেখান থেকে জানা যায় সুন্দর অনেক আগেই তার বাবার অ্যাফেয়ার সম্পর্কে জানত। সে এটাও জানত যে ধামু তার বাবারই সন্তান। তবুও চেলাপ্পা তার সাথে চাকরের মতো বা একটা সাধারণ ছেলের মতো আচরণ করতে বলে। সুন্দর তার বাবাকে সহ্য করতে পারত না, এমনকি তার সাথে কথাও বলতো না। তখন ধামু তাকে জানায় চেলাপ্পা তার পরিচয় জানত না, মানে ধামু যে চেলাপ্পার ছেলে এটা চেলাপ্পা নিজেই জানত না। সেটা শুনে সুন্দর খুব অবাক হয়। সে বুঝতে পারে তার বাবা ইচ্ছাকৃত নয়, না জেনে ধামুর সাথে দূরত্ব রেখেছে। তাই যে ধামুকে নিয়ে যায় মালতীর কাছে, গিয়ে তাকে বলে মা প্রত্যেক মানুষই ভুল করে, তার মানে এই না যে সে খারাপ হয়ে যাবে। আমার বাবাও একটা ভুল করেছে, কিন্তু তার কারণে তোমাদের দুজনের এত বছরের সম্পর্কর গুরুত্ব নষ্ট হয়নি। বাবা কখনো ধামুর পরিচয় জানতই না, আর তার সাথে তার কোনো যোগাযোগও ছিল না। সেটা শুনে মালতী অনেক ইমোশনাল হয়ে যায়। তখন ধামু এসে তার হাত ধরে কেঁদে কেটে ক্ষমা চায়, আর মালতীও তাকে ক্ষমা করে দেয়। আরেকদিকে সাকরাই ওই পাচারকারীর কাছে ডিটেলস জানার জন্য চলে যায় চেলাপ্পার অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করতে। সেখান থেকে জানা যায় ওই পাচারকারী গ্রুপ অনেক বড়, ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের নেটওয়ার্ক। তারা বেশিরভাগ ক্ষেত্রেই গরিব, অনাথ এবং কম বয়সী মেয়েদের টার্গেট করে। তাদের বাবা মাকে ভুল ভালিয়ে টাকার লোভ দেখে মেয়েদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ক্লায়েন্টের কাছে বিক্রি করে দেয়। তাদের মধ্যে কাউকে নিয়ে যাওয়া হয় বাড়ির কাজের লোক হিসেবে, কাউকে ক্লাব ওয়ার্কার হিসেবে, আবার কাউকে নিয়ে যাওয়া হয় নিষিদ্ধ কাজ করানোর জন্য। প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ম্যানেজার থাকে, তারাই সবকিছু দেখাশোনা করে। আর এই সবার উপরে থাকে বস বা মাস্টার মাইন্ড, সে আড়াল থেকে সবকিছু মনিটর করে। কিন্তু ম্যানেজার অথবা নিচু পর্যায়ের কাজ করা লোকেরা ওই মাস্টার মাইন্ডকে চেনেও না, তার ব্যাপারে কিছু জানেও না। চেলাপ্পা মোটামুটি সবকিছুই জেনে গেছে, কিন্তু ওই লোকগুলো মেয়েদেরকে কিভাবে এবং কোন পথে পাচার করে এটা জানতে পারেনি, কারণ তারা প্রত্যেকবার নতুন নতুন পথে নতুন নতুন পদ্ধতিতে মেয়েদেরকে পাচার করত, যে কারণে কমন কোনো ক্লু খুঁজে পায় না। এই পুরো রিসার্চের ডকুমেন্টগুলো সে একটা ফাইলের ভেতর রাখে, আর সেই ফাইলটাই তার মৃত্যুর দিন কেউ একজন পুড়িয়ে দিয়েছে। সেই পোড়া অংশগুলোর মধ্য থেকে সৌভাগ্যবশত পুলিশ একটা লোকের ছবি উদ্ধার করতে পারে। সেটা ডাটাবেসে চেক করলে জানা যায় লোকটার নাম চিকু। এর আগেও 2-1 বার সে পাচারের কেসে জেল খেটেছে। সেটা জানা মাত্রই সাকরাই তার টিমকে অ্যাক্টিভ করে দেয়, আর তার টিম কিছুক্ষণের মধ্যেই চিকুর লোকেশন খুঁজে বের করে। তখন সে তার পরিবারকে নিয়ে একটা মেলায় ছিল। পুলিশ তখন সেই মেলায় চলে যায় তাকে ধরার জন্য। ঘটনাক্রমে চিকু তাদেরকে দেখে ফেলে, আর তার ছেলেকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তার ওয়াইফ তখন তাদের জন্য আইসক্রিম কিনতে যায়, তাই সাকরাই তাদের টিমের একজনকে পাঠিয়ে দেয় চিকুর ওয়াইফকে ধরে আনার জন্য। চিকু খুব কৌশলে সবার আড়ালে পালানোর চেষ্টা করে, কিন্তু সাকরাই এসে তার পথ আটকায়। এরপর ছেলেকে নিয়ে তার ওয়াইফের কোলে দিয়ে তাকে ধরে নিয়ে যায় আড়ালে। এরপর তার কাছে তার পুরো গ্যাংয়ের রহস্য জানতে চায়, তাকে ভয় দেখায় সে যদি জেলে চলে যায় তাহলে তার ছেলেকে কে দেখবে, আর যদি সে জেলে যাওয়ার থেকে তাকে বাঁচাতে চায় তাহলে তাকে সত্যিটা বলতে হবে। ছেলের কথা ভেবে তখন চিকু তাকে সবকিছু বলতে শুরু করে। তবে তার কাছ থেকে বিশেষ কোনো ইনফরমেশন পাওয়া যায় না, সে শুধুমাত্র মেয়েদের আনা নেওয়ার কাজ করত। উপরতলার ব্যাপারে কিছুই জানে না সে। তবে একটা ইনফরমেশন তার কাছ থেকে পাওয়া যায় যে পরদিন আরও একটা কন্টেইনার ভর্তি মেয়েদেরকে শিফট করা হবে। যদি পুলিশ সময় মতো তাদেরকে ধরতে পারে তাহলে পুরো গ্যাংয়ের সদস্য আর রহস্য তাদের সামনে আসবে, না হলে আরও এক কন্টেইনার ভর্তি মেয়ে তাদের হাতছাড়া হয়ে যাবে। সাকরাই তাড়াতাড়ি করে বিষয়টা মূর্তিকে জানায়। এরপর তারা দুজন চলে যায় ডিসির কাছে। ডিসি তাদের সাপোর্ট করার বদলে উল্টো তাদের উপর ক্ষেপে যায়, কারণ কেসটা প্রতিনিয়ত পেছিয়ে যাচ্ছে আর তাদের নতুন নতুন অ্যাঙ্গেল বের হচ্ছে। আর এসব দেখে ডিসি বিরক্ত হয়ে যায়। তাছাড়া পরের দিন দেবীর মেলার শেষ দিন, প্রত্যেকবার ওই দিনে প্রচুর ভিড় হয়,
আর সেই ভিড় সামলানোর কাজেই পুরো পুলিশ ফোর্স ব্যস্ত। তাই সে সাকরাইয়ের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। কিন্তু সাকরাই তো চুপচাপ বসে থাকার মানুষ না। সে চলে যায় চেলাপ্পার পরিস্থিতির আর এক পরিচিত মাঝির সাথে দেখা করতে। গিয়ে তাকে এমন কোনো নৌকার মালিকের ব্যাপারে জিজ্ঞেস করে যার কিনা এসব কাজের সাথে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু লোকটা তাকে তেমন কোনো ইনফরমেশন দেয়। তাছাড়া তারা সবাই গরিব মানুষ। 2 টাকা দিয়ে যদি তাদের কাছ থেকে কোনো খারাপ লোক নৌকাটা ভাড়া নিয়ে নেয় তাহলে তো তাদের এখানে কোনো দোষ নেই। তখন সাকরাই তাকে বোঝায় যে এখানে নৌকার মালিকদের কোনো দোষ না থাকলেও কাজটা যেহেতু অনৈতিক তাই সেটাতে সঙ্গ দেওয়া উচিত না। সেটা শোনার পর লোকটা তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তখন সাকরাই তাকে আশেপাশের নৌকাগুলোর উপর নজর রাখতে বলে। এদিকে সেই রাতে জেলের সবাই ঘুমিয়ে পড়ার পর ওই মেয়েগুলোর মধ্যে একজন লুকিয়ে লুকিয়ে কোথাও যেতে শুরু করে। এমন সময় নন্দিনীর ঘুম ভেঙে গেলে সে ওই মেয়েটাকে দেখতে পায় আর তাকে ফলো করতে থাকে। তাকে ফলো করতে করতে নন্দিনী জেলের পেছনে থাকা গোডাউনে পৌঁছে যায়। আর সেখানে যাওয়া মাত্রই এই সবগুলো মেয়ে মিলে একসাথে তার উপর অ্যাটাক করে। তাদেরকে ভুলিয়ে ভালিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়াতে মেয়েগুলো তার উপর অনেক রেগে যায়। তারা নন্দিনীকে অনেক মারধর করে। তবুও নন্দিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে সে তাদের ক্ষতি করতে চাচ্ছিল না, বরং তাদের সাহায্য করতে চাচ্ছে। তখন মুন্থু আর মুপ্পি তাদের বাকিদেরকে সামলায়। তাদেরকে বোঝায় যে তারা যদি এখন নন্দিনীকে মেরে ফেলে তাহলে সবকিছুই সাকরাই কিছু না কিছু চেপ্পার মৃত্যুটাকে সুইসাইড বানিয়ে তাদের সব কষ্ট বৃথা করে দেবে। তার থেকে ভালো নন্দিনীর কথা মতো পুলিশকে সাহায্য করা। কিন্তু বাকিরা কোনোভাবেই মানতে চায় না। একটা পর্যায়ে মুথু বলে, তোমরা হয়তো ভুলে গেছো বাবা আমাদের সেদিন চিঠিতে কি লিখেছিল। বাবা আমাদেরকে যে মেয়েটার কথা বলেছে সেটা নন্দিনী ছিল। ওর সাথে তো আমাদের থেকেও জঘন্য অপরাধ হয়েছে, তাই আমাদের উচিত ওর কথা শোনা। সেটা শোনার পর মেয়েগুলো ফাইনালি শান্ত হয় এবং নন্দিনীকে ওই দিনের সব রহস্য খুলে বলতে রাজি হয়ে যায়। মূলত সেদিন চেলাপ্পা তার 8 মেয়েকে চিঠির মাধ্যমে সেখানে জেগে পাঠিয়েছিল। আর সে চিঠিতে সে নন্দিনীর কেসের বিষয়টা উল্লেখ করে। সে অলরেডি ওই অসুরের ব্যাপারে সব প্রমাণ হাসিল করে ফেলে। তাই এখন তার 8 মেয়েকে নিয়ে কোর্টে গিয়ে সেই অসুরকে আইনের হাতে তুলে দিতে চাচ্ছে। তার কথা মতো তার মেয়েরা কটেজে পৌঁছে যায় ঠিকই, কিন্তু ততক্ষণে কেউ একজন চেলাপ্পাকে খুন করে সেখান থেকে পালিয়ে যায়। তারা সুড়ঙ্গের ভেতর দিয়ে যাওয়ার সময় ওই পোড়া ডকুমেন্টগুলো দেখে। কিছুক্ষণ আগেই আগুন লাগার কারণে বেশ কিছুটা অংশ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সফল হয় তারা, এবং সেখান থেকে তারা ওই অসুরের ডিটেলস জানতে পারে। আর তার বিরুদ্ধে থাকা প্রমাণগুলো কোন ফাইলে কোথায় রাখা আছে সেটা জানতে পারে। আসলে সেদিন মুপ্পি যে ফাইলটা খুঁজতে গিয়েছিল সেটা অসুরের ফাইল ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই ফাইল জেলে পৌঁছালো কিভাবে? তার উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। তো মেয়েগুলো সেখানে গিয়ে বাবার ওই অবস্থা দেখে হাউমাউ করে কান্না করে। তখন মুন্থুর মাথায় একটা আইডিয়া আসে, যাতে পুলিশ চেলাপ্পার খুনটাকে সুইসাইড হিসেবে চালিয়ে দিতে না পারে। তাই সে সবাইকে চেলাপ্পার খুনের দায় নিজের কাঁধে তুলে নিতে বলে। এতে পুলিশ কনফিউজড হয়ে যাবে আর এই কেস ইনভেস্টিগেশন গুরুত্ব দেবে। কিন্তু কেউই তার কথায় পাত্তা দেয় না, কারণ এখানে অনেক রিস্ক। তারা মুথুকেও জোর করে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু পরবর্তীতে সে আবারও ফিরে আসে তার বাবার কাছে। সে ভাবতে থাকে, সেদিন চেলাপ্পা যদি তাদেরকে একা ফেলে চলে যেত তাহলে আজ তাদের কী অবস্থা হতো। সে কারণে আজ চেলাপ্পাকে একা ফেলে চলে যেতে মুন্থুর মন চায় না। সে চেলাপ্পার হাত থেকে পিস্তলটা নিয়ে গিয়ে আলমারির ভেতর লুকিয়ে পড়ে এবং পরদিন পুলিশের হাতে ইচ্ছাকৃতভাবে ধরা পড়ে। পরবর্তীতে বাকি মেয়েগুলো যখন নিউজের মাধ্যমে বিষয়টা জানতে পারে তখন তারাও মধুর সঙ্গ দিতে বিভিন্ন থানায় গিয়ে আত্মসমর্পণ করে। সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু এখনও একটা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সেদিন আলমারির দরজাটা বাইরে থেকে কে আটকে ছিল সেটার উত্তরও আমরা সামনে জানতে পারবো। তো মেয়েদের কাছ থেকে সব কিছু শোনার পর নন্দিনী ওই ফাইল এবং অসুরের ব্যাপারে তাদের কাছে জানতে চায়। তখন মুপ্পি তাকে অসুরের ডিটেলস দেখায়। নন্দিনী সেটা দেখে হতবাক হয়ে যায়, কারণ সে অসুর আর কেউ না বরং সুরজ ছিল। জেলে ভালো মানুষের মুখোশ পরে সবার চোখের আড়ালে এক জঘন্য পেশায় লিপ্ত ছিল সে, আর এই কাজে তাকে সাহায্য করত ওই জেলেরই এক কনস্টেবল। বিষয়গুলো জানার পর নন্দিনী দৌড়ে চলে যায় সাকরাইকে ফোন করে বিষয়টা জানাতে, কিন্তু গিয়ে দেখে ফোন নষ্ট হয়ে যাওয়ায় সেটা ঠিক করতে দেয়া হয়েছে। তখন সে একজন কনস্টেবলের কাছে রিকোয়েস্ট করে ওয়ার্ডেনের রুম থেকে কল করার জন্য, কিন্তু কনস্টেবল তাতে রাজি হয় না, কারণ ওয়ার্ডেন সে সময় ছুটিতে ছিল। নন্দিনী তখন বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে সাকরাই কটেজে গিয়ে তার সেই শেষ প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করে যে আলমারির দরজাটা বাইরে থেকে কে লাগালো। তখনই হঠাৎ তার মনে একটা খটকা লাগে। সে মূর্তিকে ফোন করে কটেজে ডাকে। মূর্তি সেখানে যাওয়ার পর সাকরাই তাকে বলে, আমি হয়তো আলমারির রহস্যটা বের করতে পেরেছি। মূর্তি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে? সাকরাই বলে, সেদিন এখানে এমন কেউ ছিল না যে আলমারির দরজাটা বাইরে থেকে লাগাতে পারে। এক্ষেত্রে একটাই সম্ভাবনা, নিশ্চয়ই আমরা এখানে আসার পর কেউ দরজাটা লাগিয়েছে। তো প্রথমত আমরা দুজন এখানে ঝুঁকেছি,
আর আমি তো অবশ্যই কাজটা করিনি, তার মানে বাকি থাকলেন আপনি। কথা শুনে মুহূর্তের মধ্যেই মূর্তির চেহারার এক্সপ্রেশনটা পাল্টে যায়। তখন এই গল্পের বাকি রহস্যগুলো সামনে আসে। আসলে মূর্তি অনেক বছর যাবৎ সার্জার সাথে জড়িত ছিল, শুধু কাজের ক্ষেত্রেই নয়, ব্যক্তিগতভাবেও তার সাথে সর্দার অ্যাফেয়ার চলছিল। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সার্জায় তাকে দিয়ে যা খুশি তাই করাতো। এই বিষয়টা তেলাপ্পা জেনে গিয়েছিল। সেই সাথে সার্জার সব ডকুমেন্টও তার হাতে পৌঁছে যায়। এই কারণে সে ওই সুড়ঙ্গের রাস্তা ধরে রাতে কটেজে ঢুকে প্রথমে চেলাপ্পার উপর গুলি চালায়, তারপর পিস্তলটা জেলার হাতে ধরিয়ে আরও একটা গুলি চালায়। সবশেষে এক্সট্রা বুলেট এবং তার শেল আর সেই সাথে ওই ডকুমেন্টসগুলো নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর যাওয়ার পথে ডকুমেন্টগুলো সুড়ঙ্গের ভেতরে পুড়িয়ে রেখে যায়। পরদিন যখন সে সাকরাইয়ের গল্পের কটেজে পৌঁছায়, তখন সে আলমারির ভেতর থেকে খুটখাট সাউন্ড শুনে সেটা বাইরে থেকে আটকে দেয়। তো সাকরাই যেহেতু এই পুরো বিষয়টা জেনে গেছে, তাই মূর্তি তাকে মারার জন্য তার উপর অ্যাটাক করে। তখন সাকরাইও তার উপর পাল্টা অ্যাটাক করে। তবে শেষ মূর্তি তার মাথায় আঘাত করলে সাকরাই সেন্সলেস হয়ে যায়, আর মূর্তি তখন সেখান থেকে বের হয়ে যায়। এরই মাঝে সার্জোকে সাহায্যকারী সে কনস্টেবল একটা বস্তা নিয়ে লুকিয়ে সার্জোর সাথে দেখা করতে চায়। ব্যাপারটা নন্দিনীর চোখে পড়াতে তার একটু ডাউট হয়। সেই কনস্টেবলকে ফলো করে এবং আড়াল থেকে দেখতে পায় কনস্টেবল মহিলাটা সারোজা আর তার লোকদের জন্য বেশ কিছু হাতিয়ার নিয়ে গেছে। সেটা দেখেই নন্দিনী বুঝে যায় সারোজা নিশ্চয়ই ওই 8টা মেয়ের খবর পেয়ে গেছে আর তাদের উপর অ্যাটাক করার প্ল্যান করছে। সে তৎক্ষণাৎ দৌড়ে চলে যায় মেয়েগুলোর কাছে। তারা বিভিন্ন রকম কাজে বিজি ছিল। তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে যায় জেলের পেছনে একটা নির্জন জায়গায়। মেয়েগুলো নন্দিনীর এমন অদ্ভুত আচরণ দেখে অবাক হয়ে যায়। এরপর যখন নন্দিনী তাদেরকে জানায় যে সারোজা তাদেরকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে, তখন মেয়েগুলো সেখানে থাকার বদলে উল্টো বাইরের দিকে যেতে শুরু করে। তারা জানায় তারা জেলে শুধুমাত্র চেলাপ্পার খুনিকে খুঁজে বের করার জন্যই আসেনি, এসেছে ওই অসুরকে মারার জন্য। নন্দিনী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েগুলো তার কথা মানে না। তাকে সেখানে আটকে রেখে তারা গিয়ে সর্দার লোকদের সাথে লড়াই করতে শুরু করে। পুরো জেলে হাঙ্গামা শুরু হয়ে যায়। ওই 8টা মেয়ের মধ্যে যেন সত্যি 8 দেবীর আবির্ভাব ঘটেছে, যারা অসুর বধ করার জন্য হন্যে হয়ে ওঠে। সারোজার লোকেরা মেয়েগুলোকে প্রচুর মারধর করে। তাদের সাথে মধ্যরা মোটেও পেরে ওঠে না। তারা মেয়েগুলোকে মেরে রক্তাক্ত করে ফেলে। এদিকে সাকরাই কোনো মতে নিজেকে সামলে কটেজ থেকে বের হয়ে আসে। এরই মাঝে নৌকায় কাজ করা একটা ছেলে এসে তাকে জানায় মূর্তি দুটো বাচ্চা মেয়েকে নিয়ে বর্ডার পার করার চেষ্টা করছে। একথা শুনে সাকরাই ওই রক্তাক্ত অবস্থায় সাগরে গিয়ে মূর্তিদের খুঁজতে শুরু করে। বেশ খানিকটা দূরে যাওয়ার পর তারা মূর্তির নৌকাটা দেখতে পায়। তাদেরকে দেখে মূর্তি অনেক ভয় পায়। বাচ্চাগুলো না থাকলে সাকরাই তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ বের করতে পারবে না। তাই তারা বাচ্চাগুলোর পায়ে পাথর বাঁধতে শুরু করে তাদেরকে পানিতে ফেলে দেওয়ার জন্য। এদিকে মুথুরা সারোজার লোকদেরকে কুপকাত করার পর শেষমেশ সারোজার সাথে লড়াই করতে শুরু করে। তাকে একটা নেটের ভেতর আটকে উত্তম মধ্যম মারতে থাকে। এরই মাঝে নন্দিনী দরজা ভেঙে কোনো মতে বাইরে এসে জেলের ওই অবস্থা দেখে ভীষণ ভয় পায়। সবথেকে বেশি ভয় পায় মেয়েগুলোর আক্রোশ দেখে। সে বুঝতে পারে এভাবে চলতে থাকলে মেয়েগুলো সার্জাকে প্রাণেই মেরে ফেলবে, আর এমনটা করলে তারা আর কখনোই জেল থেকে বের হতে পারবে না, তাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই সে দৌড়ে চলে যায় তাদের আটকাতে। অনেক কষ্টে তাদের কাছ থেকে সার্জকে আলাদা করে সে, কিন্তু মেয়েগুলোর রাগ তখনও কমে না। তারা নন্দিনীকে সরিয়ে দিয়ে তাকে মারার চেষ্টা করে। তখন নন্দিনী তাকে নেটের বাইরে বের করে দিয়ে তাদেরকে বোঝাতে শুরু করে। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের আটকায়, তবুও মেয়েগুলো যেন বাঁধ মানে না। তখন নন্দিনী বলে, তোমরা এসব করো না, কাউকে খুন করলে তার পরিণতি কখনোই ভালো হয় না। আজীবন এই ঘটনা কালো অতীত হয়ে তোমাদের তাড়া করে বেড়াবে, যেমনটা আমাকে করে বেড়াচ্ছে। আমি চাই না আমার যন্ত্রণা তোমরা ভোগ করো। তাছাড়া নাগাম্মা আর চেলাপ্পা তোমাদের এত কষ্ট করে বাঁচিয়েছে, বাকি জীবনটা জেলে কাটানোর জন্য না, খোলা আকাশের নিচে মন খুলে বাঁচার জন্য। একথা শুনে মেয়েগুলো তাদের হাতিয়ার ফেলে দেয়। নাগাম্মার কথা মনে করে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপর কনস্টেবলরা এসে সার্জকে তুলে নিয়ে যায় হসপিটালে। ততক্ষণে মূর্তির লোকেরা বাচ্চা মেয়ে দুটোকে সাগরের পানিতে ফেলে দেয়। সেটা দেখে সাকরাই ভীষণ ভয় পায়। সেও দ্রুত সাগরে ঝাঁপ দিয়ে মেয়েগুলোকে খুঁজতে শুরু করে। সৌভাগ্যবশত বাচ্চা দুটোকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারে সে। তারপর তার টিম গিয়ে মূর্তি এবং তার সঙ্গীদেরকে অ্যারেস্ট করে। সবশেষে সারোজা এবং মূর্তির অপরাধ প্রমাণিত হয়। তাদেরকে যথাযথ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে নন্দিনীর কেসের ফাইনাল হিয়ারিংয়ের দিন চলে আসে। জজ চেলাপ্পার রেখে যাওয়া দলিলের ভিত্তিতে নন্দিনীকে বেকসুর খালাস করে দেয়, কিন্তু নিজের অফিসিয়াল পিস্তল বেপরোয়াভাবে ব্যবহার করার জন্য সাকরাইকে সাসপেন্ড করে। অবশ্য সেটা নিয়ে তার কোনো বিশেষ মাথা ব্যথা ছিল না। সে যে তার বাবার সমতুল্য ব্যক্তিকে ন্যায় পাইয়ে দিতে পেরেছে, সেই সাথে ওই নিষ্পাপ নিরপরাধ মেয়েগুলোকে বাঁচাতে পেরেছে, এটাই তার কাছে অনেক বেশি। শুধু তাই না, সবশেষে সাকরাই নন্দিনীকে পেয়েও যায়।
নন্দিনীর মনে যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল সবকিছু পরিষ্কার হয়ে যায় এবং সে বাকি জীবনটা সাকরাইয়ের হাত ধরে কাটানোর সিদ্ধান্ত নেয়। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই গল্পটা শেষ হয়। ভালোবাসা, রাগ, হিংসা, শ্রদ্ধা এবং মমতা সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন ছিল আজকের গল্পে, যে কারণে গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অপেক্ষায় থাকবো তোমাদের মূল্যবান কমেন্টের। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।